পেরেছো? সামটাইমের যে ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আবার ভাববা এগুলো তো পিডিএফ আকারে যেটা আমরা আপলোড করবো এটা এখানেই থাকবে। এটা বুঝতে পারলে প্লিজ রেজ ইউর হ্যান্ডস so that I can move to the next question. Let me know. Very good. Yes, majority of the students have informed that you got the point. Thank you very much. আচ্ছা, তো সামটাইম ব্যাপারটা ক্লিয়ার আই গেস। এবার আসো পরের শব্দটা, দ্য ওয়ার্ড মানি। এই যে এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিল, আমি দেখেছিলাম বেশ কিছু অনেকে প্রশ্ন করেছো। আচ্ছা, জবাবটা দিই। মানি এটা কি আসলে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তো এক কথা যদি বলি মানিটা কি, এটা একটা আনকাউন্টেবল। প্রশ্ন হচ্ছে কেন? শোনো, কথাগুলো টাকা রুপি এগুলো পরে আসি, আগে মানিটা একটা আনকাউন্টেবল কেন? দুইটা লজিক দেখাই। প্রথমে ধরো সামনে তো কুরবানি ঈদ, তো কুরবানি ঈদ আমরা বাজার থেকে কি কিনি? গরু কিনি। তো গরু যখন রাস্তায় দেখি বলি না কি ভাই কত হয়েছে, আমরা বলি না বাংলায় কি ভাই কত হয়েছে? তাহলে কত হয়েছে ইংরেজিতে আমরা কি বলি? তো আমরা জানাও তো, হাউ মিনি নাকি হাউ মাচ? কি ভাই কত হয়েছে এটা জানাই যে, মানে বলি যে, তাহলে এটা ইংরেজিতে কি বলবা? হাউ মিনি নাকি হাউ মাচ কি বলবা? তো আমরা জানাও, বলো কি হবে? হাউ মিনি নাকি হাউ মাচ? ভেরি গুড। তাহলে এবার লজিকটা দেখো, হাউ মাচ যদি বলো এবং সেটা জবাবে যদি 70,000 80,000 এগুলিই বলো, তাহলে মানি শব্দটা কি হবে? আশা করি জবাবটা নিজেই পেয়ে গেছো। এটা হচ্ছে একটা লজিক, ঠিক আছে? অন্য একটা লজিক দেখো, মানিকে তো মানিজ করা যাচ্ছে না, তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটাও একটা আনকাউন্টেবল, ঠিক আছে? তাহলে আশা করি মানির ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার অনেকে প্রশ্ন আবার করেছো টাকা বা রুপিজ, এটা ঠিক আছে, টাকাকে তো টাকাস করি না, হ্যাঁ দ্যাটস ট্রু। তারপর কি ডলারকে তো আমরা ডলার্স করি, ইয়েস দ্যাটস ট্রু। টাকা বলো, ডলার্স বলো, রুপি বলো, এগুলোকে ইন জেনারেল আমরা কি বলি? ইন জেনারেল দ্য ওয়ার্ড ইটস মানি, ইন জেনারেল বলি এটা মানি। এখন প্রশ্ন হচ্ছে টাকাকে তো টাকাস করি না, ঠিক আছে, এটা দেখো ডলারকে তো ডলার্স করি, দেখো টাকাকে টাকাস করি না, ডলারকে ডলার্স করি, এটার সাথে আসলে ইংরেজি গ্রামারের আসলে কোনো সম্পর্ক নাই। এটা ওই ওই দেশের নিজস্ব ব্যাপার, তাদের কারেন্সিটা আসলে কিরকম করবে, ঠিক আছে? ওই ওই দেশের নিজস্ব ব্যাপার, কিন্তু এটার সাথে ইংরেজি কোনো সম্পর্ক নেই। কিন্তু ইন জেনারেল তুমি এটাকে কি বলবা? ইন জেনারেল এটাকে বলবা মানি। হাউ মাচ দেখো এই যে মানিটা আসতেছে এখানে। তাহলে এই মানিটার কারেন্সির ইউনিট আমরা কি বলি? টাকা বা ডলার। ইউনিটের এখানে সিঙ্গুলার প্লুরাল কোথায় আসে? এটা গ্রামার সাথে রিলেটেড না। ইউনিটের সিঙ্গুলার এবং প্লুরালটা এটা ওই ওই দেশের নিজস্ব ব্যাপার। আই রিপিট, ওই ওই দেশের নিজস্ব ব্যাপার, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। মানি জবাবটা ভাববা কি বলছি এখানে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আসো পরের যে প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বেশ কিছু জায়গায় আসছে এই এই ধাঁচের। এটাই এখন এটা অ্যান্সার করো, এ বি সি ডি। সবাই এটা রিড আউট করো, তারপরে আমাকে একটু জানাও এ বি সি ডির মধ্যে কোনটা অ্যান্সার হয়। কুইক কুইক তাড়াতাড়ি অ্যান্সার করবো। এ বি সি ডি চারটার মধ্যে কোনটা? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, অনেক সময় দিলাম, তো লেটস মুভ। খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা। এটা দিয়ে কাউন্ট প্ল্যান করে অনেক কিছু তুমি এখানে ইয়ে করতে পারবে, চেক করতে পারবে টিচাররা। তো চলো ফার্স্ট দেখি, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। তো সাম তো কাউন্টেবল আনকাউন্টেবল দিকে তৈরি হয়, তাহলে ইনফরমেশন শব্দটা কখনো প্লুরাল হয় না। পয়েন্ট টু বি নোটেড, ইনফরমেশন শব্দটা কখনো প্লুরাল হয় না, এটা অল টাইম ইনফরমেশনই হবে, অল টাইমই সিঙ্গুলার হবে, মানে আনকাউন্টেবল। ইনফরমেশন শব্দটা সবসময় আনকাউন্টেবল হবে, ইনফরমেশনস কখনো হয় না। তাহলে এটা ভুল ছিল এটা। তো আরো তো অনেক জায়গায় ক্লাস ছিলাম, ফিজিক্যালি অনেক জায়গায় তো সরাসরি ক্লাস নিয়েছিলাম। একটা ক্লাসে জিজ্ঞেস করছিলাম কি জানো, আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা বলো তো ইনফরমেশন এটা কি আসলে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটা ক্লাসে জিজ্ঞেস করছিলাম। তো ওই ক্লাসে কি বলে জানো? ইনফরমেশন নাকি প্লুরাল। তো ভেরি গুড, আমি জিজ্ঞেস করলাম ইনফরমেশন নাকি প্লুরাল। আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করলাম তাহলে ইনফরমেশন যদি প্লুরাল হয় এটা সিঙ্গুলার কি বলো তো? ওরা কি বলে জানো? সিঙ্গুলার নাকি এটা ইনফো। ইনফো নাকি সিঙ্গুলার আর ইনফরমেশন কি প্লুরাল। আচ্ছা, ইনফো যদি সিঙ্গুলার হয় তাহলে ব্রাদার তাহলে কি প্লুরাল? তাহলে ব্রো তাহলে সিঙ্গুলার নাকি? সিস্টার তাহলে প্লুরাল, তাহলে সিস্টার কি সিঙ্গুলার? এরকম কি কিছু না।
তাহলে ইনফরমেশনের শর্ট ফর্মটাকে কি আমরা কি লিখি? ইনফো লিখি, তাই তো? তো ইনফরমেশনস কখনো হয় না, খেয়াল রাখবো ব্যাপারটা। সাম ইনফরমেশন, এখানে এ নাম্বারটা ভুল। এবার আসো বিতে, আই ডোন্ট নিড অ্যাফিউ, অ্যাফিউটা কাউন্টেবলের আগে বসে, ঠিক আছে? এবার দেখো ফার্নিচার্স, আরেকটা শব্দ মনে রাখো, ফার্নিচার্স কখনো প্লুরাল হয় না, নেভার এভার। কিন্তু বাংলাদেশে আমরা কি লিখি দেখো, দুই ভাই মিলে একটা দোকান বানালে কি বলি? যে বাই বাই ফার্নিচার্স। বাংলাদেশে কথা বাদ দিলাম, তাহলে গ্রামারে কি হচ্ছে? ইংরেজি গ্রামারে হচ্ছে এফইউ, এফইউটা কাউন্টেবলের আগে বসছিল বলছিলাম, তাহলে ফার্নিচার্স হবে না, বিটাও ভুল এখানে। এবার আসো সি, হ্যাঁ সিটা অ্যান্সার হয়, এখানে সি অ্যান্সার। ডিটা একটু বলে দিই, তারপর সিতে আসি। ডিতে কি ভুল? দোজ মেজিং সংস হবে এখানে, দেখো দোজ বলেছে, দ্যাট বলে নাই, দোজের কারণে এখানে সং না, কি হবে? সংস হবে এখানে, তাহলে প্লুরালের সমস্যা আছে, তাহলে এখানে এটাও ভুল। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এখানে সিতে। সি বাক্যটা এটা কারেক্ট আছে, হি লুকস এ লট ইয়ঙ্গার দ্যান মি। তো আসলে এবার আমরা কিছু একটা বাকি ছিল আমাদের, কোথায় মনে করে দেখো তো? এ লট অফ, লটস অফ, আর একটা এখানে কি আসলো, সেটা হচ্ছে এ লট। তো তিনটে এবার আমরা একসাথে পড়বো, বাট তার আগে আমি এলটের মিনিংটা বলে দিই। এলট, এলট মানে কি? এটা মানে হচ্ছে ভেরি মাচ। থ্যাঙ্কস এলট বলি না আমরা, দেখো থ্যাংক ইউ ভেরি মাচ বলি, তাই না? এলট, এলট ইকুয়ালস টু ভেরি মাচ, এগুলো জানো তুমি। তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? সি, হি লুকস এ লট ইয়ঙ্গার, ভেরি মাচ ইয়ঙ্গার দেন মি, আমার থেকে অনেক বেশি তাকে ইয়ঙ্গার মনে হচ্ছে, দেখাচ্ছে আর কি, লাইক। ঠিক আছে, তাহলে এবার দেখো বাকি ছিল আমাদের এ লট অফ আর হচ্ছে লটস অফ, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট ওরকম কিছু নাই, কেননা অ্যালট অফ আমরা কাউন্টেবলে বসাতে পারি, অ্যালট অফ আমরা আনকাউন্টেবলে বসাতে পারি। অ্যালট অফ পিপল আর প্রেজেন্ট, পিপল তো কাউন্টেবল, ইয়েস। তারপরে অ্যালট অফ মানি ইজ নিডেড, হ্যাঁ এটাও কাউন্টেবল। তারপরে লটস অফ পিপল আর প্রেজেন্ট, এটা কাউন্টেবল। লটস অফ ওয়াটার ইজ নিডেড ফর ইরিগেশন, লটস অফ ওয়াটার, দেখো এটাও হয়। তাহলে এ লট অফ আর হচ্ছে লটস অফ, এভাবে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কাউন্টেবল আনকাউন্টেবল দিক ক্ষেত্রে ইউজ করতে পারি। আর একটা কি বলছিলাম, শুধু অ্যালট, অ্যালট মানে জানি কি বলেছিলাম? ভেরি মাচ। দেখো এই যে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা একটু মাথায় রাখো, মাথায় রাখলে আশা করি কাউন্টেবল আনকাউন্টেবল যে প্রবলেম গুলো দিবে পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সাম গুলোতে, ইনশাল্লাহ এগুলো পেরে যাবা। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে হ্যান্ড রেজ করো, আমরা সামনে অন্য টপিকসে অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো সামনে অ্যাপ্রোচ করছি। তাহলে শেষ শেষ প্রশ্নটা নিজেরা জবাব দিয়ে দাও, আমি আর বলবো না। ডিটারমাইনার তোমরা পড়েছো, আইডেন্টিফাই দ্য ডিটারমাইনারের কথা বলেছে এখানে অফ দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে ডিটারমাইনার কোনটা? অ্যান্সার কোনটা হবে? হ্যাভ তো একটা ভার্ব হয় না, নিউজ নাউন হয় না, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নো। ডিটারমাইনার নেগেটিভ কোয়ান্টিফায়ারের নাম শুনেছো, তাহলে এটা সি হবে অ্যান্সার। আর ফর কি? ফর একটা প্রিপোজিশন হয় না, ডিটারমাইনার বলছে, ডিটারমাইনারটা অ্যান্সার হচ্ছে নো। তো দ্যাটস অল অ্যাবাউট কাউন্টেবল আনকাউন্টেবল, খুবই গুরুত্বপূর্ণ কাউন্টেবল আনকাউন্টেবল। অল্প কিছু কথায় দেখো ডায়াগ্রাম দিয়ে এঁকে দিছি, সেটা দেখবা আর একটু ভাববা এটা। ঠিক আছে, এটা এটা আমরা নেক্সট কোনো টপিকসে মুভ করলাম, এটা আমরা এই মুহূর্তে শেষ করে দিলাম, কাউন্টেবল আনকাউন্টেবল। ওকে, নেক্সট। আজকে লেকচারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা কোনটা? এই যে এটা, যে প্রশ্নটা আজকে এখন অন স্ক্রিনে আসতেছে, এটাকে অ্যান্সার করো, মেক ইট অ্যান্সার, সবাই খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। প্রত্যেকটা প্রশ্ন আজকে যেগুলো আমরা পোলে অ্যাড করেছি সবগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা। ভালো করে পড়ো সেন্টেন্সটা, তারপর অ্যান্সার করো, আমাকে অ্যান্সার জানাও। চ্যাট বক্সে লেখা দরকার নেই, যে এখানে অন স্ক্রিনে, এখানে অ্যান্সার করো। লাস্ট 5 সেকেন্ডস, এখন অর্ধেক অ্যান্সার করো না, অর্ধেক অ্যান্সারই করো না এখন। ওকে, টাইমস আপ, শেষ। দেখো রেজাল্ট কি করছো, ম্যাক্সিমাম কি করছো? ম্যাক্সিমাম হচ্ছে জিরান্ড অ্যান্সার করছো, তারপরে কি করছো? পার্টিসিপল অ্যান্সার করছো। দেখো আপু এবং ভাইয়ারা, এটা হচ্ছে একটা ভর্তি পরীক্ষা, ঠিক আছে? এটা একটা ভর্তি পরীক্ষা। আমার তোমার কাছে ভর্তি পরীক্ষাটা কি? আমার তোমার কাছে স্বপ্ন পূরণের একটা জায়গা। কিন্তু সম্মানিত টিচারদের কাছে ভর্তি পরীক্ষাটা কি বলতো? ওনাদের কাছে ভর্তি পরীক্ষাটা বাদ দেওয়ার সবচেয়ে বড় একটা উপলক্ষ, মানে তোমাকে এলিমিনেট করে দিবে। আর একটা কথাই বলছিলাম, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, ইংরেজি পাঠটা সবচেয়ে সহজ আসবে, কারণ সবচেয়ে সহজ প্রশ্নে তোমার লোভ লাগাবে। তো সবচেয়ে কঠিন প্রশ্নে তুমি অ্যান্সার করতে যাবে না, লোভ লাগাবে আগে, যা আসো খামন তুমি ওইগুলো অ্যান্সার করতে যাবা। তো বাংলায় কি বলি? লোভে পা পাপে মৃত্যু। আর এখানে কি হয়? আমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলি লোভে পা পাপে নেগেটিভ মার্কিং।
তুমি লুপ করতে যাওয়া দেখবা এগুলো খেয়াল না করলে কি হবে, ভুল হবে, ভুল করলে এগুলো নেগেটিভ মার্কিং কি আসবে। তো গত বছর তো আরো অনেক ক্লাস ছিলাম, যে এক ছেলেকে জিজ্ঞেস করছিলাম, স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা দিছো, আরে ভাই প্রশ্ন যে সহজ দিছে, একদম ফাটায় পরীক্ষা দিছি। কিন্তু আনফর্চুনেটলি রেজাল্ট যখন দিছে কি হলো, রেজাল্ট দেখে সে নিজেই ফাইটে গেছে। ঠিক আছে, তারপর একটা জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা দিছো, আরে কি প্রশ্ন সহজ দিছে, কোপায় পরীক্ষা দিছি। কোপায় নাকি পরীক্ষা দিছি, তো রেজাল্টের পরে কি দেখা গেছে, অদৃশ্য কূপ খেয়ে সে নিহত, ব্রেকিং নিউজ। তো ফাটায় বা কোপায় আমরা এই ইউজ করি। ঠিক আছে, এই যে এইগুলোই কিন্তু কি করে টিচাররা, কিন্তু এইগুলোই ধরে, এইগুলোই কিন্তু তোমাকে একদম, তুমি আমি বুঝি না, কিন্তু বুঝি কখন, রেজাল্টের পরে। ফাটানো কোটানো ওই যে তখন বলি না, তখন এগুলো বুঝি। তো যাই হোক, আসো প্রশ্নটা দেখি। নেম দা পার্টস অফ স্পিচের কথা বলেছে। যারা আজকে ভুল করছো তারা এটা খেয়াল করো নাই, প্রশ্ন ভালো করে পড়ো নাই, কিন্তু বারবার বলছি প্রশ্ন ভালো করে পড়ো নাই। তো আমি আমার লাইফে পার্টস অফ স্পিচ শুনছি কত প্রকার, 8 প্রকার। তো দিস ইজ 2020 আজকে অনলাইন ক্লাস নিতে আসলে শিখলাম জিরান মনে 9 নাম্বার, পার্টিসিপেন্ট মনে 10 নাম্বার, এইগুলো মানে এই বছর নতুন অ্যাড হয়েছে, তাই না বলো? যারা আজকে এ আর বি আনসার করছো, কি নতুন অ্যাড হয়েছে এগুলা? প্রশ্নটা তো চিনতে হবে, বুঝতে হবে। প্রশ্ন দেখো, সব তুমি পারো, বারবার বলছি তুমি সবই পারো, কিন্তু এগুলো খেয়াল না করার কারণে যে খেয়ালের মাসুল। দেখো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কষ্টের পাওয়া মার, এই সব নেগেটিভ মার্কিং হারাই দিবা। কতটা সুইসাইডাল টের পাচ্ছ, আর কত আত্মঘাতী। আমরা এত কষ্টের পাওয়া মার, তুমি নেগেটিভ মার্কিং হারাই দিয়ে আসছো সেগুলোতে। তো এনিওয়ে, তো পার্সো স্পিচ থাকার কারণে কি হচ্ছে, এটা জিরান্ডা হচ্ছে না, পার্টিসিপল হচ্ছে না। এটা কি অ্যাডভার্ব হওয়ার চান্স আছে? না। ভার্বকে মডিফাই করছে না, আবার কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে তাও না, তাহলে এটা অ্যাডভার্ব না। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে নান অফ দিস। হবেটা কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে এটা কি, এটা একটা নাউন। নাউন হবে, ঠিক আছে, পার্সো স্পিচ বলতো। আচ্ছা, এখন এটা অনেক সমস্যা হয়। এটা আসলে আবার আবার পার্টিসিপল বলেছো, আবার জিরান্ড বলেছো অনেকে। আচ্ছা, এটা একটু কনফিউশন সৃষ্টি হয় সবারই। দুইটা এক্সাম্পল বলবো, খুব ভালো করে খেয়াল করো। এটা কনফিউশন সৃষ্টি হয়, কনফিউশনটা ক্লিয়ার করছে আজকে। দেখো, রিডিং বুকস ইজ মাই হবি। রিডিং বুকস ইজ মাই হবি, ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স, এ বার্কিং ডগ সেলডম বাইটস। খুব ভালো করে শোনো কিন্তু কথাগুলো কি বলি। এটা আমাদের অনেক বইতে অনেকভাবে লিখছে, কিন্তু আমি সবচেয়ে সহজ করে বলছি, বার্কিং ডগ সেলডম বাইটস। তো আমাদের খুবই কমন একটা মিসকনসেপশন আছে। কি সেটা কি শিখছিলাম আমরা? দেখো, বুকস তো একটা নাউন, তো নাউন। এখানে ডগটা কি, এটা একটা নাউন। আমরা কি পড়ছিলাম যে নাউনের এখানে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে কথা যদি বলি, তাহলে রিডিংটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভই হওয়ার কথা। কিন্তু রিডিং কি আসলে একটা অ্যাডজেক্টিভ? আমাকে একটু বলো তো। মোটেও না। রিডিং কিন্তু মোটেও একটা অ্যাডজেক্টিভ না। তাহলে ভার্ব প্লাস আইএনজি দেখলে তুমি কিন্তু বলতে পারবে না এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটু অন্য একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে। তুমি দেখো, এ বার্কিং ডগ, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ কিনা আমরা সেটা চেক করে দেখি। দেখো, এটাকে আমি একটু অন্যভাবে লিখি। আমি সেলডম বাইটস টাইস বাদ দিলাম, আমি এ রাখলাম এখানে, তারপর ডগ রাখলাম এখানে। তো বার্কিংটাকে কি করলাম, আমি এই ডগের পিছনে নিয়ে গেলাম। কিভাবে নিলাম? ডগ, বার্কিং দিলাম, মাঝখানে কি করলাম, একটা বিভক্ত করলাম। দেখো তো হয় কিনা, এ ডগ ইজ বার্কিং মিনিংফুল হয় কিনা। ইয়েস নো, এটাকে আমি জানাও। ইয়েস হলে ওয়াই জানাবা, আর নো হলে অ্যান জানাবা। এটুকু আমাকে জানাও। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এই বাক্যটার মধ্যে কি করলাম, আমি বার্কিংটাকে আমি স্প্লিট করে বাক্যের শেষে নিয়ে গেলাম। মানে এ ডগ ইজ বার্কিং, এটা হয় কিনা, ইয়েস নো। হ্যাঁ, যেহেতু বাক্যটা মিনিংফুল হচ্ছে, হওয়ার কারণে 2 নাম্বার বাক্যেতে এই বার্কিংটা কি, এই বার্কিং কি একটা পার্টিসিপল। আর যদি বলো কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো তার মানে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপলকে, যে ভার্ব প্লাস আইএনজি আছে, তুমি এটাকে বি ভার্ব দিয়ে একটা মিনিংফুল বাক্য করতে পারবা, স্প্লিট করতে পারবা। এবার আসো 1 নাম্বারটা দেখো, রিডিং বুকস ইজ মাই হবি। এবার দেখো রিডিংটাকে বুকস, দেখো বাক্যটা যদি এইভাবে এক্সটেন্ড করি, দেখো বুকস আর রিডিং, এটা পসিবল? বই কখনো নিজে নিজে পড়ে বুকস আর রিডিং দেখো তো মিনিংফুল হয়? আমাকে জানাও ইয়েস নো। বুকস আর রিডিং হয়, ইয়েস নো। ইয়েস হলে ওয়াই জানাবা, নো হলে অ্যান জানাবা। মোটেও তো হচ্ছে না, বুকস আর রিডিং মিনিংফুল তো হচ্ছে না। তো তার মানে কি, এই ভার্ব প্লাস আইএনজিকে আমি এই নাউনের পরে কোনো বিভার্ব যুক্তই করতে পারছি না। যেহেতু পারছি না, তো তার মানে এই রিডিংটা এখানে কি হবে, না পারলে পারছি না, কিন্তু মিনিংফুল বাক্য বানাতে পারছি না। না পারার কারণে কি হবে, এটা একটা জিরান্ড হবে। আর যদি বলো কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সার হচ্ছে নাউন। দ্যাটস ইট। অনেক হয়তো বুঝো নাই, তো ঠিক আছে, আমি 4টে এক্সাম্পল দিচ্ছি, একদম স্পষ্ট করে এটা বুঝাই দিব। দেখো 4টে এক্সাম্পল দিই, খুব ভালো করে বুঝো। দেখো, এ প্রথমটা, এ রানিং ট্রেন। এ রানিং বয়, ধরো ট্রেন না, এটা রানিং বয়। তারপরটা হচ্ছে এ স্লিপিং, স্লিপিং ড্রেস। তারপরে আসো এ রোলিং স্টোন।
এ রোলিং স্টোন, ফাইনালটা এ ওয়াকিং, এ ওয়াকিং স্টিক। দেখো চারটা, চারটা 1 2 3 4 চারটা, খুব ভালো করে তাকাও কি কি বলছি দেখো। কমন ব্যাপারটা কি দেখো, বয়টা একটা নাউন, ড্রেস নাউন, স্টোন নাউন, স্টিক নাউন, মানে এখানে কি সবগুলো নাউন দেওয়া আছে। আর একটা কমন ব্যাপার কি, প্রত্যেকটা শেষে আইএনজি যুক্ত করা আছে, রানিং, স্লিপিং, রোলিং, ওয়াকিং। এখন তো যে কনফিউশন সৃষ্টি হতো এখানে আসলে, এই যে রানিংটাকে, স্লিপিংটাকে, রোলিংটাকে, ওয়াকিংটাকে আমি কি বলবো, জিরান বলবো নাকি পার্টিসিপল বলবো, খুব স্পষ্ট করে বলি দেখো। এ বয় কি করলাম, রানিংটাকে পিছনে নিয়ে গেলাম, তাহলে এ বয় ইজ রানিং, এই একটা। তারপরে ড্রেস ইজ স্লিপিং, তারপরে এ স্টোন ইজ রোলিং, তারপর এ স্টিক ইজ ওয়াকিং। এইবার আমাকে বলো, এই যে চারটা বাক্য আমি যে স্প্লিট করলাম, এখন কোনটা কোনটা মিনিংফুল হয় খুব স্পষ্ট করে ভালো করে শোনা আগো, কথাগুলো আগে শোনো। দেখো এ বয় ইজ রানিং, হ্যাঁ একটা ছেলে দৌড়াচ্ছে, হতে পারে। ড্রেস ইজ স্লিপিং, একটা ড্রেস স্লিপ করতেছে, হয় কি মিনিংফুল হয় না। স্টোন ইজ রোলিং, একটা স্টোন কি করছে, গড়াগড়ি করছে, হ্যাঁ মিনিংফুল হয়। তারপরে স্টিক ইজ ওয়াকিং, একটা স্টিক ওয়াকিং করতেছে, একটা লাঠি কি হাঁটে না। তাহলে দেখো কি বলছিলাম, যেটা আমি বাক্য স্পিড করে মিনিংফুল সেন্টেন্স বানাতে পারছি, তাহলে সেটা কি হবে, এটা পারছি, এটা পারছি না, এটা পারছি, এটা পারছি না। তাহলে কি বলেছিলাম একটু মনে করে দেখো, রিক্যাপ করে দেখো কি বলেছিলাম, যেটা আমি এই সব বাক্য স্প্লিট করে মিনিংফুল বাক্য বানাতে পারছি, তাহলে সেটা কি হবে, সেটা একটা পার্টিসিপল হবে। আর যদি কোন পার্টিসিপল, সেটা একটা অ্যাডজেক্টিভ। আর না পারলে সেটা কি হবে, না পারলে সেটা একটা জিরান হবে। আর যদি কোন পার্টিসিপল, সেটা একটা নাউন। স্টোলিং এর ক্ষেত্রে কি করছি, এটা তো পার্টিসিপেট করতে পেরেছি, তারপরে কি হবে, এটা হচ্ছে একটা পার্টিসিপল। আর যদি বলে কি একটা, এটা একটা অ্যাডজেক্টিভ। ওয়াকিং স্টিক মিনিংফুল বাক্যই বের করতে পারছি না, তাহলে সেটা কি একটা জিরান অথবা একটা নাউন। এই হচ্ছে ব্যাপার স্যাপার, খুব বুঝবা, খুব আবার ভাববা এটা কি বলছি এখানে। তো আশা করি এটা বুঝতে পেরেছো, বুঝতে পারলে হ্যান্ড রেজ করে জানাও, আমি নেক্সট কোনো টপিকে করবো। এই চারটা এক্সাম্পল থাকবে এখানে। তো ভার্ব প্লাস আইএনজি থাকলেই কিন্তু বুঝলা ফেলো না যে এটা কি জিরান বা পার্টি, দেখে আগে এইভাবে একটু চেক করে নিবে। ঠিক আছে, আশা করি এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, ভেরি গুড। তাহলে আজকে যে প্রশ্নটা ছিল, এটা তাহলে অ্যান্সার কি হবে? দেখো আমরা জিরান পার্টিসিপলের বেসিক ব্যাপারটা পড়ে ফেলেছি, এখন বাকিটা তুমি খালি প্র্যাকটিস করবে। দেখো তো, ক্রিকেট ইজ কি শুধু ক্রিকেট ইজ প্লেইং হয়, মিনিংফুল বাক্যটা হয়, ক্রিকেট কি নিজে নিজে খেলে না। এটাকে প্লেইংটাকে তো আমি ক্রিকেটের পরে আমি অ্যাকশন করতেই পারছি না, মিনিংফুল বানাতেই পারছি না। না বানার কারণে কি হচ্ছে, এটা এটা কি হবে, যদি বলে পার্টিসিপেট না বলে যদি বলতো প্লেইংটা কি, তাহলে অ্যান্সার কি হইতো, অ্যান্সার হয়তো জিরান্ড হইতো তখন। আর যদি বলো কোন পার্টস অফ স্পিচ, তখন কি হইতো, পার্টস অফ স্পিচ বলে এটা অ্যান্সার কি হইতো, নাউন হইতো। দ্যাটস ইট। একটা সহজ এক্সাম্পল বলি। আচ্ছা, এক্সাম্পল গুলো পরে পরের পেজে আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বলতো কি, দেখো দুইটা কিন্তু প্রশ্নটা কি দিয়ে আসতে পারে, হোয়াট ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডটা যদি বলি এটার অ্যান্সার কি হবে, জিরান। আর যদি বলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, পার্টস স্পিচের নাম চায়, তখন কি হবে, তখন সেটা নাউন হবে। কি এবং কোন পার্টস স্পিচ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, পারো সবই, কিন্তু এই যে একটু খেয়াল বললাম, এগুলো খেয়াল না করলে ভুল করার চরম সম্ভাবনা আছে। এবং এই ভুলগুলা কি, যে ওইসব এত কষ্ট করে শিখতেছো ওইসব সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওই মার্কগুলো এখানে হারায় ফেলবে। এটার জন্য একটু ক্লিয়ারলি, একটু বুঝে শুনে অ্যাপ্রোচ করতে হবে এখানে, বিকজ দিস ইজ অ্যাডমিশন টেস্ট। দেখো অনেকগুলো এখানে বলেই ফেলাইছি, আমি সব বললাম না, আমি কিন্তু আর এখন আর ওইভাবে বলবো না, কারণ এগুলো সব বেসিক যেটা আলোচনা রাখছি। ওয়াকিং তো ছোটবেলা থেকে পড়ছো, এটা নাউন হিসেবে কাজ করছে। নাউন হলে ওয়াকিং, কারণ বাক্যের সাবজেক্ট, তাহলে কি হবে, এয়ার ওয়াকিং, ওয়াকিংটা কি হবে, জিরান্ড হবে। যদি বলতো পার্টস অফ স্পিচ, তাহলে অ্যান্সার কিন্তু নাউন করতাম। কি এবং কোন পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট কিন্তু, দেখো কি এবং কোন পার্টস অফ স্পিচ। দেখো ভার্ব প্লাস আইএনজি থেকে কি আসে, জিরান্ড আসে, সেখান থেকে আবার কি আসে, নাউন আসে। জিরান্ড থেকে নাউন, কিন্তু ভার্ব প্লাস আইএনজি থেকে সরাসরি নাউন আসবে না, ভার্ব প্লাস আইএনজি থেকে জিরান্ডে আসবে, তারপরে সেখান থেকে নাউন আসবে। ভার্ব প্লাস আইএনজি থেকে পার্টিসিপলে যাবে, তারপর সেখান থেকে অ্যাডজেক্টিভের মতো হবে, অ্যাক্টিং এজ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো তো, কালেক্টিং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইজ কালেক্টিং, ম্যাটেরিয়াল কি নিজে নিজে কালেক্টিং হয় না, হয় না। তো না হওয়ার কারণে এটি কি হবে বলো, অবশ্যই জিরান্ড হবে। হ্যাঁ রোলিং স্টোন, স্টোন ইজ রোলিং, হ্যাঁ এটা মিনিংফুল হচ্ছে, হওয়ার কারণে এটি কি হবে, এটা একটা পার্টিসিপল। হয়ে গেল, আশা করি বুঝতে পারছো, জিরান্ড এন্ড পার্টিসিপল। স্লাইডটা থাকবে এখানে, আবার একটু ভাববা, মানে যারা ভাবতে চাও, যারা না ভাবতে চাও না দরকার নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাদের লাগবে ভাবতে চাও তাদের জন্য আর কি এটা বললাম।
ঠিক আছে, জিরান পার্টিসিপল বলে ফেললাম, আর বাকিগুলো নিজেরা এই যে যেগুলো আছে এখানে নিজেরা ট্রাই করবা। এখানে বেসিক বলা শেষ আমার এখানে প্রত্যেকটার মধ্যে। দেখো রিডিংটা প্রথমটা পড়ায় ফেলেছিলাম, ওয়াকিং স্ট্রিট, স্ট্রিট ইজ ওয়াকিং হয় না, এই যে নিজেরা চেক করবা এগুলোতে। আশা করি ইনশাল্লাহ এগুলো পেরে যাবা যেগুলো আছে। এবার আসি নেক্সট, আমরা নেক্সট কোথায় যাচ্ছি, প্রোনাউন। প্রোনাউনটা খুব কুইক যাবো, কেন? কারণ তুমি প্রোনাউনের ক্লাসিফিকেশন খুব ভালো করেই জানো। তো যেইটুকু না হলেই না, আমি সেইটুকু এখানেই বলবো। পার্সোনাল প্রোনাউনের মধ্যে দুইটা আসে, এটা কি প্রোনাউনের সিকোয়েন্স, একটা হচ্ছে 123 আর হচ্ছে 231। খেয়াল রাখো, 123 কি হবে, কোথায়? দোষের কথা বললে, দোষ। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর দোষ ছাড়া যে কোনো কিছু বলে সেটা কি 231, 231 হবে। একটা এক্সাম্পল দেখাই আমি, দেখো পার্সোনাল প্রোনাউনের। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট সেন্টেন্স। দেখো এখানে ওয়েন্ট, এখানে ওয়েন্ট, এখানে ওয়েন্ট, মানে যাওয়া। যাওয়া তো দোষের কথা কিছু না। সবার আগে কি হবে, সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন হবে। তো দেখো ইউ প্রথম বাক্যটার মধ্যে ইউটা এখানে সেকেন্ড পার্সন, থ্রি এখানে থার্ড পার্সন, আর আই এখানে ফার্স্ট পার্সন, তাহলে 231। তাহলে অ্যান্সার গোস ফর কত, এ। অ্যান্সারটা কত হবে, এ নাম্বারের মধ্যে। আর 123-এ যদি একটু বাক্যটা একটা বলে দিই, দেখো আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। গিলটি মানে কি, দোষী। তাহলে এখানে তো দোষের কথা বলেছো তুমি, দোষের কথা বলছো, তাহলে কি ফার্স্ট পার্সন আগে, সেকেন্ড পার্সন এখানে, থার্ড পার্সন এখানে, তাহলে 1 2 3 2 3 1। খুব ছোট্ট সহজ প্রশ্ন। ঠিক আছে, আশা করি বাকি দুইটা আপনি নিজেরাই পারবা। তাও আমি শেষটা একটু বলে দিই। এই যে দেখো, এটা অনেকেই তোমাদের একটা টেন্ডেন্সি, মানে আমিও থাকলে পরীক্ষা কি করতাম, মানে ছেড়ে দিতাম, কারণ এত বিশাল এত কষ্ট কে করে। কিন্তু দেখো, আমি তুমি হয়তো ছেড়ে দিবা, কিন্তু কেউ না কেউ তো বাংলাদেশে এগুলা পড়তেছে বা পারে। তো তারা তো আমার তোমার মতোই মানুষ, তারা তো এলিয়েন না। তো তারা কেমনে শিখে? যারা যে কৌশলে অ্যাপ্লাই করে শিখে, তারা কেমনে শিখে? দেখো কত স্মার্টলি করা যায়। এই প্রশ্নটা এত এত লাইনে আমি ভালো করে পড়বো না। দেখো আমি কি করি, আমার এক্সাম অ্যাপ্রোচটা খেয়াল করো। আমি কমন পার্টটুকু বাদ দিয়ে দিতেছি চারটার মধ্যে। কেন কমন পার্ট বাদ দিতেছি বলো? কারণ এই বাক্যগুলো একটা থেকে একটা আলাদা হয়েছে আনকমন পার্টের কারণে, কমন পার্টের কারণে না, বাদ দিয়ে দিলাম। এবার দেখো তো বাক্যটা কত ছোট্ট হয়ে গেছে। দেখো এখানে হার, এখানে হার, এখানে সি, এখানে সি। আবার এখানে নট কমন হয়ে গেছে, এখানে মি, এখানে আই, এখানে মি, এখানে আই। তাহলে কত ছোট্ট সহজ হয়ে গেছে। এইবার আসো, এন্ড অফ দ্য ডে আমার কি লাগবে? এন্ড অফ দ্য ডে আমার কারেক্ট অ্যান্সার বের করা লাগবে, কম সময়ে কারেক্ট অ্যান্সার। সেটা কিভাবে করবে, এটা আমার ব্যাপার। এই সব সফট স্কিল গুলো গেইন করতে হবে। তাহলে এই যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যে খুব কম সময়ে এগুলো অ্যান্সার করতে পারবো। এবার তাহলে আসো, সি হবে নাকি হার হবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। দেখো ছোটবেলা আমরা পড়ছিলাম কম্পিটিটিভ সেন্টেন্সের মধ্যে ইট ইজ আই, তাই না? নাকি ইট ইজ মি বলতাম? ইট ইজ মি বলতাম কই, ইনফরমালি। কিন্তু গ্রামারের মধ্যে কি বলতাম, ইট ইজ আই হু এম টু ব্লেম, এরকম পড়তাম। তাহলে বি ভার্বের পরে কি হয়, সাবজেক্টিভ ফর্ম হয়। তো তাকাও এখানে, এখানেও বি ভার্ব আছে। তারপরে কি হবে, এখানে হার হবে না, এই কারণে হার হবে না। তাহলে এখানে সি হবে, না হলে সি হবে। তাহলে সি আর সি আবার কমন হয়ে গেছে। এবার দেখি আনকমন পার্ট, আনকমন পার্টটা কই, এখানে মি আর হচ্ছে আইতে। এবার দেখো তো, আমাকে না নাকি আমি না? অবশ্যই আমি না, তাহলে নট আই, তাহলে নট আইটা যাবে অ্যান্সারের মধ্যে। তাহলে অ্যান্সার গোস ফর ডি। দেখো বিশাল বড় বড় বাক্য, কমন পার্টটুকু বাদ দিয়ে কত স্মার্টলি, কত সহজ এটা করে ফেললাম। এই সবাই আবার দেখবা বাসায়, এটা যখন আপলোড দিবা আবার এটা দেখবা কি হয়েছে। যত বড় প্রশ্ন তত কিন্তু সলভ করার এগুলো ওয়ে আছে। একটু সফট স্কিল গুলো গেইন করতে পারলে দ্যাটস এনাফ, দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। দেখো অনেকে হয়তো এটা ছেড়ে দিবে, তো তুমি এখানে 1 মাস গেইন করে ফেললা এইসব ইয়েতে, সফট স্কিলের কারণে। এই তো দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন। নেক্সট another question on screen, there is another question on screen. Okay, লাইনটা পড়ো, প্রশ্নটা পড়ো আগে, তারপর অ্যান্সার করো। ইয়েস, কুইক কুইক। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আজকের লেকচারের। লাস্ট 5 সেকেন্ডস। এখন অর্ধেক অ্যান্সারই করো নাই, অর্ধেক অ্যান্সারই করো না এখনো। ঠিক আছে, দেখো কোনটা কোনটা অ্যান্সার করছে। তো প্রথম কথা হচ্ছে ডেমোক্রেসি সবসময় জিতে না। তো অ্যান্সার কি হবে,
অ্যান্সার এ হবে না। আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে রিলেটিভ প্রোনাউন আমাকে একটু বলো। যা এটা রিলেটিভ প্রোনাউন যে অ্যান্সার করছো, এটা কারে রিলেট করছে? এই পেনের সাথে এই সাদা অংশে রিলেট করছে, তাই না? এই সাদা যে কালার, এই কালারটারে পেনকে রিলেট করছে, তাই তো? হুইচ দিয়া কিভাবে রিলেটিভ প্রোনাউন হয়? দেখছো ভর্তি পরীক্ষা কিরকম প্রশ্ন আসে, ছোট্ট প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু এই যেগুলো বুঝতেই পারছি না আমরা। হবেটা কি দেখো, অ্যাপ্রোচটা দেখো কিভাবে। তাকাও এখানে, পেন, পেনটা কি? পেনটা একটা নাউন, তো নাউনের কি হয়? হুইচটা কি? হুইচটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হুইচটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো চলো একটু বেসিক দেখি, বেসিক ক্লিয়ার করি আগে। ফার্স্ট সেন্টেন্স দেখো, ফার্স্ট সেন্টেন্স, হুইচ, হুইচ ইজ দ্য বেস্ট। প্রথম বাক্য, হুইচ নিচে আন্ডারলাইন করা আছে। তারপর সেকেন্ড বাক্য, দিস, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট। খুব ভালো করে শিখো, দেখো বাক্যগুলো সব পরিচিত। প্রথম বাক্যটা আসো, হুইচ ইজ দ্য বেস্ট। ধরো আমার তিনটা শার্ট আছে, একটা হচ্ছে ব্লু শার্ট, একটা রেড শার্ট, একটা হোয়াইট শার্ট। তো তিনটা শার্টের মধ্যে কোনটা ভালো? প্রশ্ন করলাম কি, হুইচ ইজ দ্য বেস্ট, কোনটা ভালো রে তিনটার মধ্যে? আমি কি বললাম যে আমার ব্লু শার্টটা ভালো লাগে। তার মানে আমি কি জবাব দিলাম তোমার এই প্রশ্নের জবাবে? হুইচ ইজ দ্য বেস্ট। তুমি কি বললা? দ্য ব্লু শার্ট ইজ দ্য বেস্ট। তার মানে কি, হুইচের পরিবর্তে তুমি কি করলা? ব্লু শার্ট। তাহলে শার্টটা দেখো নাউন, তো নাউনের শব্দগুচ্ছ, আমি নাউন ফ্রেজ ইউজ করলাম। তো নাউনের পরিবর্তে তুমি যেটা বসাও সেটা কি হয়? একটা প্রোনাউন। তাহলে এই বাক্যের ক্ষেত্রে হুইচটা কি হবে বলো? প্রথম বাক্যটা, হুইচটা একটা প্রোনাউন। তাহলে কি প্রোনাউন? বাক্যের শেষে যেহেতু প্রশ্নবোধক আছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে প্রথম বাক্যটার মধ্যে হুইচটা কি হবে? প্রথম বাক্যটার মধ্যে হুইচটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন? কারণ তুমি যখন জবাব দিচ্ছ ওই হুইচের পরিবর্তে কোনো নাউন বা নাউন ফ্রেজ ইউজ করতেছো। হুইচ ইজ দ্য বেস্ট, দ্য রেড শার্ট ইজ দ্য বেস্ট, দ্য হোয়াইট শার্ট ইজ দ্য বেস্ট। তাহলে হোয়াইট শার্ট বা রেড শার্ট এগুলো নাউন বা নাউনের শব্দগুচ্ছ। তাহলে নাউন বা নাউনের শব্দগুচ্ছের পরিবর্তে তুমি প্রশ্নবোধকের মধ্যে হুইচ ইউজ করছো। নাউন বা নাউনের শব্দগুচ্ছের পরিবর্তে হুইচ ইউজ করছো, তাহলে কি হবে? এটা একটা প্রোনাউন। কি প্রোনাউন? বাকি শেষে প্রশ্নবোধক আছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন। লেটস গো ফর, দ্যাট ইজ গো ফর নাম্বার 1। তারপরে দেখো নাম্বার 2 তে হুইচ, হুইচের আগে দেখো দা পেন দেওয়া আছে। পেনটা কি একটা নাউন? এই নাউনটাকে পরে বাক্যটার সাথে তুমি যুক্ত করলা কি দিয়ে? হুইচ দিয়ে। তাহলে এই হুইচটা কি? ইটস এ রিলেটিভ প্রোনাউন, ইটস এ রিলেটিভ প্রোনাউন। এবার দেখো আজকে যেটা ছিল পেন, পেনটা কি? পেনটা একটা নাউন, তাই না? নাউনের আগে হুইচটা কি? হুইচটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ দেখো তো, অ্যাকচুয়াল বাক্যটার মধ্যে দেখো বাক্যের শেষে একটা প্রশ্নবোধক দেওয়া আছে। প্রশ্নবোধক থাকার কারণে এটা কি অ্যাডজেক্টিভ? এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। খুবই ইম্পর্টেন্ট তিনটা কনসেপ্ট, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক ভর্তি পরীক্ষা আসে এটা দিয়ে। আবার বলছি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার একটু রিকেপ করছি, অল্প কথা আবার একটু রিকেপ করছি, দেখো একসাথে শেষ করে দিচ্ছি। দেখো, হুইচ ইজ দ্য বেস্ট, দ্য ব্লু শার্ট ইজ দ্য বেস্ট, দ্য রেড শার্ট ইজ দ্য বেস্ট, দ্য হোয়াইট শার্ট ইজ দ্য বেস্ট। তাহলে তিনটা পরিবর্তে আমি কি করলাম? প্রশ্নবোধকের মধ্যে হুইচ ইউজ করছি। নাউনের পরিবর্তে যদি ওইটা হুইচ ইউজ করছি, তাহলে এটা কি হবে? এটা একটা প্রোনাউন হবে। কিন্তু বাকি শেষে প্রশ্নবোধক আছে, দ্যাটস ওয়াই ইটস গো ফর ইন্টারোগেটিভ প্রোনাউন। সেকেন্ডটা ছিল দ্য পেন, পেনটাকে পরে বাক্য যুক্ত করলাম হুইচ দিয়ে, রিলেটিভ প্রোনাউন। এন্ড যেটা আজকে কোশ্চেনে ছিল, এটা পেন, পেনটা হচ্ছে একটা পেন নাউন, নাউনের অ্যাডজেক্টিভ বসে। কি অ্যাডজেক্টিভ? বাক্যের শেষে প্রশ্নবোধক ছিল এখানে। তাহলে দিস ইজ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আই রিপিট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে পাবা ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি এটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে হ্যান্ড রেজ করে জানাও, আমি সামনে অ্যাপ্রোচ করব। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো, বেসিক বলা শেষ। আমি কিন্তু প্রত্যেকটা বেসিক ধরতে পারবো, কারণ প্রত্যেকটা যদি আমি মানে জায়গায় গিয়ে গিয়ে যদি সলভ করতে যাই, তাহলে কিন্তু এত সময় পাবো না আমি। ঠিক আছে, আমি জাস্ট বেসিক ধরে দিব, বাকিটা তুমি নিজেরা করে দিবা। ইন্টারোগেটিভ প্রোনাউন আলোচনা করে ফেলেছি। তারপরে দেখো ইনডিফিনিট, এক কথা শেষ করছি। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, নির্দিষ্ট করে কাউকে বুঝাচ্ছে না। এভরি ওয়ান, সাম ওয়ান, তুমি তো কাউকে নির্দিষ্ট করে জানছো না। নান, ঠিক আছে, এগুলো কি ইনডিফিনিট প্রোনাউন। কাউকে নির্দিষ্ট করে তুমি বলছো না, এগুলো পারো তুমি ইনডিফিনিট প্রোনাউন। ওকে, এইবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম আজকের লেকচারের। দিস ইজ নাম্বার 5. Yes, on screen, here's the question. Read out the question and make it answer. Yes, time starts for now. আচ্ছা, অনেকেই বলতেছে, দেখা যাচ্ছে আর একটু স্লো বলতে। ভাইয়া আসলে স্লো যদি বলি আর একটু, তাহলে শেষ করতে পারবো না। ঠিক আছে, আর এই ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকবে, রেকর্ডেড ভার্সন দিবে। একটা নতুন সফটওয়্যার লঞ্চ করছি, উদ্ভাস। ঠিক আছে,
তো এই ক্লাসটা ওইখানেই তোমাদের প্রত্যেকের এক একটা আইডি দিয়ে ইন্টারফেস থাকবে, সেই আইডি ইন্টারফেসের মধ্যে তোমরা এই ক্লাসগুলো আগে এখন যে ক্লাসগুলো সবগুলোই পাবা, রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, টেনশন করার কিছু নাই। এখন যতটুকু বুঝতে পারছো ওকে আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারো তাহলে তখন রেকর্ডের ভার্সনটা দেখে নিও, আর পিডিএফ তো থাকবে এইখানে, ঠিকই থাকবে, টেনশন করার কিছু নেই। এখন এই মুহূর্তে আমরা কি করছি, যেহেতু আমাদের অনেক টপিক বাকি হয়েছে একটু এই কারণে কুইক যাচ্ছি, সো ঠিক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি সবাই। দ্যাট ডাজন্ট মিন এটা না যে আমি খালি সব বাদ দিয়ে এখন কুইক খালি পড়ে রিডিং পড়ে যাবো, দ্যাট ডাজন্ট মিন এটা না, ঠিক আছে। তো দেখি, আবার সেই ভুল, আবার মেজরিটি অফ দ্য স্টুডেন্টস কি আবার ভুল করেছো, হুম হবে না, আবার সেই ভুল। দেখো অবস্থা, কোনো সমস্যা নেই, আজকে ভুল করতেছে এটাই শিক্ষা, ধাক্কা খেয়ে তো শিখা হয়, তাই না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এখনো সময় আছে এগুলো ঠিকঠাক করার। তো চলো, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, হু হবে। আই রিপিট, অ্যান্সার গোজ ফর সি, হু। শুনতে ভাল লাগলে তো হয় না, অনেকে আমি ড্যাম শিওর সবাই শুনতে ভাল লাগা দিয়ে লাগাইছে এটা, বসায় বসায় দেখছিলাম, প্রথমটা শুনতেও ভাল লাগছে। শুনতে ভাল লাগলে কেমন হয়? খেললে খেলোয়াড়, জানলে কি জানোয়ার হয়? জানোয়ার তো ভালোই লাগে শুনতে, জানলে কি আমরা সবাই তো জানোয়ার হতেন তাহলে, নাকি? শুনতে ভাল লাগলে হয় না, কিন্তু এইভাবে ইউজ করবো না, ট্র্যাপ কিন্তু তারা ক্রিয়েট করে। চলো এটা বেসিক ব্যাপারটা খুব ভালো করে শিখবে কিন্তু। দেখো, হু, রিলেটিভ প্রোনাউন, হু এর পরে আমরা কি বসাই? ভার্ব বসাই। আর হোমের পরে আমরা কি বসাই? নাউন বসাই অথবা প্রোনাউন বসাই। প্রশ্ন করতে পারে কিভাবে, খুব ভালো করে দেখো, ইট ইজ আই, তারপরে হু ডিড ইট। এসব বাক্য তুমি কোথায় কমপ্লিমেন্ট সেন্টেন্সের মধ্যে কোন এক পড়ে আসছো। আমি আগে শেখানোর জন্য সহজ সহজ বাক্যগুলো আগে নিই, তারপর আমরা কঠিন দিকে যাবো। একটা বাক্য লিখি, ইট ইজ আই হোম, ইট ইজ আই হোম দে অথবা হোম করিম, ইট ইজ আই হোম করিম সার্চ অথবা হোম দে সার্চড। তো এবার আসো, বাক্যটা ভালো করে তাকাও, তাকাও ভালো করে, এখানে কি হয়েছে? হুয়ের পরে আমরা কি শিখছিলাম? হুয়ের পরে ভার্ব, হ্যাঁ, ইট ইজ আই হু ডিড ইট, হুয়ের পরে ভার্ব, দ্যাটস ইট, কারেক্ট। তারপর হোমের পরে কি হয়? নাউন বা প্রোনাউন, হ্যাঁ এটা তো ঠিক আছে। হোমের পরে এখানে কি দে প্রোনাউন দিলা, হোমের পরে এখানে কি করিম এটাও নাউন দিলা। তো ওই কি শিখলাম, এগুলো তো আমরা আগে শিখছিলাম। তো এই শিক্ষার দিক অনুযায়ী তো এখানে কি আছে? কি আছে? তো হি যেহেতু প্রোনাউন, তার মানে এখানে কি হওয়ার কথা? হোম তো হওয়ার কথা, তাই না? হোম তো হবে না, তার মানে অবশ্যই যেটা শিখছিলাম এর মধ্যে একটু সমস্যা আছে, ঘাপলা আছে, সেই ঘাপলাটা একটু দূর করে দিচ্ছি। দেখো, হুটা কি আর হোমটা কি, একটা কথা শেষ করছি, শিখে রাখো। হুটা কোথায় বসাবো? হুটা আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করবো, আর হোমটা কোথায়? হোমটা আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করবো, শেষ। এইটুকু হচ্ছে মেইন ব্যাপার। আসো ক্লিয়ারিফাই করি আমি, হুটা হলো সাবজেক্টিভ ফর্ম ইউজ করবো, হোমটা আমি অবজেক্টিভ ফর্ম ইউজ করবো। কিভাবে? হাউ কাম? কিভাবে আসলো চলো দেখি। আমার অ্যাপ্রোচ গুলো তাকাও খুব ভালো করে। প্রথম যে বাক্যটা দেখো, কিপড একটা ভার্ব, তারপর থট একটা ভার্ব, ওয়ার একটা ভার্ব, তো তিনটা ভার্ব আছে। তো তিনটা ভার্ব থাকা মানে কি? খুব সহজে যদি বলি, একটা কথা যদি বলি, তিনটা ভার্ব থাকা মানে তিনটা সাবজেক্ট লাগবে, তাই না? তিনটা ভার্ব আছে মানে কি? তিনটা সাবজেক্ট লাগবে। তো এবার আসো, কিপ্টের সাবজেক্ট কি এখানে হি, ঠিক আছে, কিপ শেষ, দরকার নাই। থটের সাবজেক্ট কে হি, হ্যাঁ এটাও আসে, এটাও শেষ। বাকি থাকলো কে? ওয়ার। ওয়ারটা একটা ভার্ব, তাহলে এই ভার্বের অবশ্যই একটা সাবজেক্ট লাগবে। তাহলে দেখো তো, সাবজেক্টিভ ফর্মটা কে? হু নাকি হুম? অবশ্যই হু। হুটা এখানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করি, তাহলে অ্যান্সার গোজ ফর হু। তাহলে এইটা হচ্ছে মেইন পড়াশোনাটা। এটা আসলে না, এটা দিয়ে তুমি হয়তো যে ইন্টার পর্যন্ত হয়তো করতে পারো, কিন্তু ভর্তি পরীক্ষা তোমাকে এই জায়গাতে আটকাই দিবে। শুনতে ভালো লাগাতে তুমি আটকে যাবা, কিন্তু এটা অন্য একটা ভাবে ভাবো, আরেকটু ভাবে আমি ভাবতে শিখাই, দেখো আরেকটু ভাবে এটা ভাবতে শিখাই। কিভাবে? তুমি দেখো, এই বাক্যটার মধ্যে, উপরের বাক্যটার মধ্যে হি থটটা বাদ দিয়ে দাও, তুমি এটুকু বাদ দিয়ে দাও। বাদ দিলে এবার বাক্যটা পড়ো, এবার দেখো, পড়ে দেখো এবার। হি কেপ্ট গুড কানেকশন উইথ দোজ, দেখো হু ওয়্যার সুইটেবল, দেখো হুইর সাথে কি হয়? এই যে দেখো ওয়্যার হয়। তাহলে হি থটটা কেন দিচ্ছে? এই যে আমার তোমার আটকানোর জন্য, শুনতে ভালো লাগে যে ট্র্যাপে ফেলার জন্য, বাদ দেওয়ার জন্য, এটাই করছে, উপর কথা এটাই বানাইছে। তোমার তো এগুলো আগে রিড আউট করতে হবে। তুমি যতই বই সলভ করো, এই সলভ করো, ঠিক আছে, তাদের যে নর্মস, তাদের যে অ্যাপ্রোচ, তাদের পালস রিড আউট করতে না পারলে তুমি কখনই ধরতে পারবে না কি করতেছো। তোমার চোখের সামনে স্বপ্ন এবং মাঠ দুটো একবারে নিয়ে চলে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো, হু আর হচ্ছে হোম। যদি বুঝতে পারো হ্যান্ড রেজ করে জানাও, আমি সামনে টপিকসে অ্যাপ্রোচ করবো। Thank you very much. Yes, majority of the students have informed that you got the point. Thank you. তাহলে হু আর হচ্ছে হোম হয়ে গেল। রিলেটিভ প্রোনাউন আলোচনা করে ফেলেছি, ডিটেইলস আলোচনা করলাম না, বেসিক আলোচনা করা শেষ। আর এখানে যেগুলো এক্সাম্পলটা নিজেরা করবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন খুব কুইক যাব। ডিস্ট্রিবিউশন সামথিং
ইচ আইদার আইদার এগুলো ইউজ করে কেন? ইচ অফ দেম মানে কি ডিস্ট্রিবিউশন, দেম কে তুমি ভাগাভাগি বলে ইচ দিয়া। আইদার কি দুজনের মধ্যে কাউকে বললে একজনকে বলে সেটা আইদার হয়, নাইদার এরকম। আচ্ছা এবার তাহলে প্রথম প্রশ্নটা আমার জবাব দেখাতো, প্রথমটা ছোট্ট প্রশ্ন, এই গ্রুপ এইসব ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। প্রথম প্রশ্নের জবাবটা কি হবে? দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, জানাও এবিসিডি কোনটা অ্যান্সার হবে, তাড়াতাড়ি জানাও। ভেরি গুড, ভেরি গুড, দ্য চাইল্ড ক্রাইড ফর, এক্সিলেন্ট অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি, ভেরি গুড, সি হবে। তো এটা কেন করেছিলাম, ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু করানোর একটা কারণ আছে। কেননা এই দুইটা শব্দ তোমরা অনেক প্যাচ লাগাও, কোথায়? রিটেনের মধ্যে অনেক প্যাচ লাগাও, রিটেনের মধ্যে স্পেশালি। খুব স্পষ্ট করে যদি বলি ইটস, কোনো কমাটমা না থাকলে এটা মানে কি, এটা হচ্ছে একটা ইহার হবে অথবা এর হবে। এবার দেখো অ্যাপোস্ট্রফি আছে, তাহলে যদি অ্যাপোস্ট্রফি হয় তাহলে এই ইটস তিনটা হইতে পারে, তিনটা পয়েন্ট টু বি নোটেড, তিনটা কি কি হতে পারে? ইট ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, হ্যাজ হইতে পারে, তিনটাই হতে পারে। প্রশ্ন আসতে পারে কিভাবে? ধরো ইটস মাই পেন, তার মানে কি ইট ইজ মাই পেন। ইটস ইয়াস্টারডে, ইট ওয়াজ ইয়াস্টারডে। ইটস বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স স্ট্রাকচার। এটা তিনটাই হতে পারে, প্যাচ লাগেও না কিন্তু। ভর্তি পরীক্ষা কি দেখবা, এই এটার জায়গায় এটা দিবে, এটার জায়গায় এটা দিবে। তোমরা আবার লেখার মধ্যে যারা জানো না তারা এটা প্যাচ লাগাও আবার এটা। আজকে থেকে আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বাকিটা নিজেরা করবা, কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এগুলো নিজেরা করবা। রিফ্লেক্সিভ, এটাও খুব কুইকলি আমি যাচ্ছি। রিফ্লেক্সিভের মধ্যে কি হবে? সেলফ যুক্ত হবে, সেলফ আর হচ্ছে সেলফস, এটা আর বললাম না। একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে সেলফস, সিঙ্গুলার সেলফ, প্লুরাল সেলফস। এগুলো পারবা, এগুলো সহজ। মডিফায়ার প্রোনাউন রেফারেন্সিং ভালোই পড়ছে। ওটা দেখো রিসিপ্রোকাল আর ডেমনস্ট্রেটিভ, খুব কুইক যাবো আমি, 1 মিনিটে শেষ করতেছি। রিসিপ্রোকালটা কি, এটাও পড়ছো, দেখো প্রোনাউন রেফারেন্সিং ইউজ করো। ইচ আর কি দুইজনের মধ্যে ইউজ করি, আর দুইয়ের অধিক হলে সেটা কি ওয়ান অ্যানাদার, এগুলো জানো। ইচ আদার দুইয়ের মধ্যে, ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক। আচ্ছা, তো তারপরে আসো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে নির্দেশক। তাহলে দ্যাট ইজ ইয়োর্স, ওইটা তোমার, ওই তোমার গুলো, তাহলে দ্যাট ইজ ইয়োর্স, তাহলে দ্যাটটাকে, ওই কলমটা তোমার, তাহলে দ্যাট ইজ ইয়োর্স, ওইটা তোমার, তাহলে ওই কলমটাকে তুমি রেফার করলা দ্যাট দিয়া, তাহলে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, একটা প্রশ্ন আছে সবার উদ্দেশ্যে, আরেকটা বাক্য লিখে আমি, বেশ কিছু পরীক্ষা আসে। দ্যাট পেন ইজ মাইন, আমাকে একটু জানাও তো এখানে দ্যাটটা কি হবে? এখানে দ্যাটটা কি হবে? প্রোনাউন হবে নাকি অন্য কিছু হবে? প্রোনাউন হলে পি লেখো, আর অন্য কিছু মনে যেটা খালি শুরু লেটারটা জানাবো, অ্যালফাবেটিক করে শুরুটা জানাবো। ভেরি গুড, হ্যাঁ অনেকেই ধরতে পারছো, দেখ এক্সিলেন্ট। দেখো দ্যাট দ্যাটটা কি হবে? একা একা বসলে সেটা একটা ডেমনস্ট্রেটিভ, মানে নির্দেশক একটা কি প্রোনাউন। কিন্তু বাক্যটা খেয়াল করে দেখো, পেনটা তো একটা নাউন, তো নাউনের আগে দ্যাটটা কি হবে? নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কি অ্যাডজেক্টিভ? যেহেতু পেনটাকে নির্দেশ করছে এই কারণে কি অ্যাডজেক্টিভ? এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। খুবই গুরুত্বপূর্ণ এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অনেক ভর্তি পরীক্ষায় আসে। খুব ছোট্ট বাক্য, এগুলো কেন আসে? কারণ তোমার এগুলো মডিফায়ারের মধ্যে তুমি এগুলো ইউজ করছো। মনে করে দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ নামটা শুনছো। ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে প্রোনাউনটা আমরা এই মুহূর্তে স্কিপ করলাম, নেক্সট টপিকে যাচ্ছি আমরা। বিফোর দ্যাট, নেক্সট টপিকে যাওয়ার আগে একটা পোল থ্রু করছি আমি। এখানে অন স্ক্রিনে একটা পোল আছে, মেক ইট অ্যান্সার, তাড়াতাড়ি অ্যান্সার করবো এটাতে। পোলের কোশ্চেন একটু ঝামেলা আছে। এন্ড অফ দ্য ডে শি ট্রাইড হিজ, না হি ট্রাইড হিজ হইতো, কিন্তু দেখো অ্যাকচুয়াল জায়গাতে ঠিকই আছে, হি ট্রাইড হিজ বেস্ট। শি না হি। অর্ধেকে এখন অ্যান্সারই করো নাই, শেষ 5 সেকেন্ড, অর্ধেক অ্যান্সারই এখনো করো নাই, কি ব্যাপার? সব থেমে গেছে মনে হচ্ছে। কঠিন প্রশ্ন দিতেছি, এগুলো তো ভর্তি পরীক্ষায় আসা, আমি তো বানাই না এগুলাতে। ঠিক আছে, ওকে চলো শেয়ার রেজাল্টস। কি করলা? নান অফ দিস, হ্যাঁ ধরতে পারছো, ভেরি গুড, এইবার ধরতে পারছো, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার আসলে নান অফ দিস হবে। প্রশ্ন হচ্ছে কেন? দেখো হিজ কি একটা, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হচ্ছে? তাহলে এই বেসটা কি? এটা একটা নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয় কিন্তু, কেন? হিজ পেন, হার পেন, হিজ হাউস, মাই প্যারেন্টস। তাহলে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হচ্ছে? নাউন হচ্ছে। তাহলে বেস্ট কিন্তু এখানে একটা নাউন তো নাই এখানে, তাহলে এখানে নান অফ দিস।
আচ্ছা, এবার তাহলে দুটা বাক্য লিখি, খুব ভালো করে বুঝো। প্রথম বাক্যটা হি ট্রাইড বেস্ট, খুব ভালো করে বুঝো, আবার বলছি, অ্যাটেনশন প্লিজ। হি ট্রাইড বেস্ট, বেস্টের নিচে আন্ডারলাইন। আরেকটা হচ্ছে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে 1 নাম্বার বাক্য, এটা 2 নাম্বার বাক্য। খুব স্পষ্ট করে শুনে নাও, ভালো করে শুনো কি বলছি। হি ট্রাইড বেস্ট, এবার আমরা বলো তো হি বেস্ট নাকি ট্রাইড বেস্ট? অবশ্যই ট্রাইড বেস্ট, ভার্বকে মডিফাই করতেছে বেস্ট, তাহলে এটা কি হবে? এটা একটা অ্যাডভার্ব হবে, তাই তো? প্রথম বাক্যের মধ্যে বেস্টটা কি? বেস্ট একটা অ্যাডভার্ব। এবার দেখো হি ইজ এ বেস্ট স্টুডেন্ট, স্টুডেন্ট একটা নাউন, তো নাউনের আগে বেস্টটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে, তাই না? খেয়াল করো তো, তিনটা ডিফারেন্ট বাক্য এবং ভার্সেস পিসটাও ডিফারেন্ট। প্রথমটার মধ্যে বেস্ট কি একটা অ্যাডভার্ব, পরেরটা কি বেস্ট একটা অ্যাডজেক্টিভ, আবার বেস্ট কি এখানে একটা নাউন। দেখো একটাই তো শব্দ, শব্দটা কি? শব্দটা হচ্ছে বেস্ট। কি হয়ে গেল? তিন রকম হয়ে গেছে, একটা হচ্ছে নাউন, একটা কি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। সেন্টেন্সের অ্যাপ্লিকেশন অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এক একটা। তাহলে আজকে লেকচারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা লাইন, গুরুত্ব একটা পাঞ্চ লাইন, সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে সেম ওয়ার্ড। দেখো একই শব্দ, বহুরূপতা, তাই না? বেশ, দেখো বহুরূপ, তোমরা কেমিস্ট্রিতে কি কার্বনের বহুরূপতা পড়েছো, তাই না? তাহলে সেম ওয়ার্ড, ইংরেজিতে এরকম, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্সেসপেজ, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্স, এটা টিচারদের অনেক ফেভারিট একটা জায়গা কিন্তু। সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্সেসপেজ, একই শব্দ কিন্তু পার্সেসপেজ পুরো আলাদা। তুমি যেটা ভাবছো, দেখো তারা ইয়ে করছে সেন্টেন্সের মধ্যে কি করছে, একদম নতুন ভাবে রিপ্রোডিউস। কিন্তু তুমি যদি বেসিক ব্যাপারটা জানো, যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন, বেসিক ব্যাপারগুলো জানো, তাহলে তোমার এগুলো কখনোই ভুল হবে না। বেসিক ব্যাপারগুলো না জানলে কি হবে? এই যে ছোট ছোট প্রশ্ন, সহজ সহজ প্রশ্ন, তোমার লোভ লাগাবেই, দেখবা তুমি লোভে পড়ে ধাবাই যাবা, তোমার হাত নিষ্পিস করবে, আরে এটা ছাড়ি কেমনে, এন্ড অফ দ্য ডে সবশেষে হি ট্রাইজ হিজ বেস্ট বাট ফেল, এইগুলো কেমনে ছাড়ি? কত সহজ প্রশ্ন, ছোট ছোট মিনিং পারি, যদি অ্যান্সার না করে এই যে লোভে পড়েই তুমি যাও, এই পরে হারাই দিয়ে আসো, তো ওইটা করা যাবে না। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমি ডিটেলস বলবো না, কেন? কারণ তুমি মডিফায়ারের মধ্যে পড়েছিলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে এটাতে। তো অ্যাডভার্বটা নাউনকে মডিফাই করে না, প্রোনাউনকে মডিফাই করে না, ইন্টারজেকশনকে মডিফাই করে না। 8 প্রকারের মধ্যে এই 3 প্রকারকে করে না, তাহলে বাকি 5 প্রকারকে করে। কাকে করে? অ্যাডজেক্টিভে করে, ভার্বে করে, অ্যাডভার্বে করে, প্রিপোজিশন করে, কনজাংশন করে, এবং পুরো একটা বাক্যরেও করে। এক্সাম্পল গুলো এখানে এদিকে দেওয়া আছে, ইনশাআল্লাহ এগুলো পেরে যাবা, কারণ এগুলো তোমরা মডিফায়ারের মধ্যে পড়েছো হয়তো। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ভর্তি পরীক্ষা দুইটা, একটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর একটা কি ভার্বকে মডিফাই করে। ভার্বটা কাকে? অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। ঠিক আছে, এই হলো মোটামুটি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা ভার্বকে মডিফাই করে। এইবার তাহলে দেখি একটা এমসিকিউ, সবগুলো নিজেরা করবা। আমি একটা যেটা খুব ইম্পর্টেন্ট এটা করাবো, শেষটা নিজেরা একটু জানাও, এটা তোমার আমরা জানাও যে এটা কি হবে। I found out that Rohim did, এর পরে এখানে কি হবে? A, B, C নাকি D? তাড়াতাড়ি, কুইক, hurry up. It's your time. It's your turn. Please make it happen. ওকে, থ্যাংক ইউ। অনেকেই পাচ্ছো, আবার অনেকেই ভুল করেছো। তো অ্যান্সার কি হবে? ডিড তো ভার্বকে মডিফাই করতে হবে, তাহলে অ্যান্সার গোজ ফর বি, ব্যাডলি হবে এটা। ব্যাড অ্যাডজেক্টিভ হয় না, ব্যাড না হওয়ার কারণে ওটসও হবে না, আর আনুয়ালটা এভাবে এখানে ব্যবহার করা যাবে না, আনুয়াল হয় না। ঠিক আছে, তাহলে অ্যান্সার গোজ ফর ব্যাডলি। যদি শুনতে ভালো লাগে না, আই ফাউন্ড দ্যাট রহিম ডিড ব্যাডলি, তাহলে ব্যাডলি কেন অ্যাডভার্ব করাইছিলাম? মনে করে দেখো, ব্যাড কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হবে? দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, তাহলে এই কারণে এখানে কি হবে? ব্যাডলি হবে এটা। অ্যান্সার গোজ ফর বি। আর বাকিগুলো সব সহজ, ইনশাআল্লাহ এগুলো পারবা। লিটল নোন, ভার্বকে মডিফাই করছে, এই কারণে এটা অ্যাডভার্ব। বাকিগুলো দেখে নিও আর কি, আমি বেসিকটা মোটামুটি বেসিক আলোচনা করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যাডভার্ব। নেক্সট দেখো ইনভার্সন। ইনভার্সন তো তোমরা ম্যাথমেটিক্সে কি পড়েছো? ইনভার্স ফাংশন নাম শুনেছো, বিপরীত ফাংশন। ইংরেজিতে এরকম ইনভার্সন ফ্যাক্টরটা আছে। তো ইনভার্সন ব্যাপারটা কি? দেখো নরমালি আমরা কি বলি? সাবজেক্ট বলি, ভার্ব বলি, তারপর অবজেক্ট বলি, এই তো এই প্যাটার্নটা ফলো করি। তো ইংরেজিতে ইনভার্সন যখন বলি, তাহলে উল্টানো, উল্টাই কেমনে? উল্টার মধ্যে ভার্বটা আগে হবে, সাবজেক্ট পড়া হবে, আর অবজেক্টের সবার শেষে জায়গার মধ্যে থাকবে। মানে ভার্ব এবং সাবজেক্টের পজিশনটাই খালি চেঞ্জ হবে। প্রশ্ন আসতে পারে কেমনে? কত বাক্য পড়ছো তুমি, দেখো, নো সুনার হ্যাড, হ্যাঁ, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, খুব কমন জাতীয় বাক্য। দেখো হ্যাড দিছো, নো সুনার হ্যাড, উইর আগে তো হ্যাড দিচ্ছ, সাবজেক্টের আগে তুমি যদি অক্সিলারি দিতা, তাহলে তো এখন ফুল স্টপ হওয়ার কথা ছিল না, প্রশ্নবোধক হওয়ার কথা ছিল। কিন্তু বাক্যটা তো একটা ফুল স্টপ বাক্য, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সই হচ্ছে, তাই না? মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সই হচ্ছে এটা আসলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। নো সুনার, তাহলে তো ইন্টারোগেটিভ দিচ্ছি না আমরা এটাতে, দেখো
এই যে বাক্যটা উল্টে গেছে না, তাহলে সাবজেক্টের আগেই তো ভার্বটা চলে আসে, মানে অক্সিলারি চলে আসে। স্কার্সলি দেখো, স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, তাই না? তাহলে হ্যাড উই, দেখো উইর আগে তুমি এখানে অক্সিলারি ইউজ করলা, সাচ লাইক দিস। তাহলে কি বললো, এই যে নেগেটিভ মার্কার শব্দগুলো, এগুলো দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু করো, কি হবে, এই সাবজেক্টের আগেটাই কি হবে, অক্সিলারিতে চলে আসবে। যেমন স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, ঠিক আছে, হার্ডলি হ্যাড, এরকম পড়েছো। তাহলে বলো এবার নেভার, নেভার তো নেগেটিভ মার্কার দিয়ে শুরু হলো, তাহলে এখানে কি হবে, সাবজেক্টের আগে কি হবে, অক্সিলারিটা চলে আসবে। তাহলে অ্যান্সার গোস ফর বি। এই খুব সহজ কথা, ইনভার্সন। ইনভার্সন মানে কি, উল্টা, দ্যাটস ইট। কি হবে, ভার্বটা আগে চলে আসবে, কার, সাবজেক্টের আগে চলে আসবে। কোথায় আসে, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড। প্রশ্ন আসতে পারে এবার, এগুলো কেন করে, এগুলো করে কেন, একটা বাক্যের মধ্যে মিনিং থেকে এমফেসিস করে, জোর দিতে, মিনিং থেকে আরো বেশি জোর দিতে কি করে, ইনভার্সন করে, দ্যাটস ইট। ঠিক আছে, চলো নেক্সট টপিকে যাচ্ছি আমরা। ইনভার্সন খুব ছোট্ট করে বলে দিলাম, এইটা বেশ গুরুত্বপূর্ণ। আজকে দেখো, another question is for you, another poll, number 7. Read out the sentence and make it answer করো এটাতে। খুবই ছোট্ট সহজ জাতীয় বাক্য, সবাই পারা উচিত এটা। এগুলো বাক্য ভুল করলে কিন্তু আসলে সমস্যা। এগুলো তো পরীক্ষায় কত পড়ছো, ছোট্টবেলা থেকে অনেক অনেক পড়ছো, এগুলো এগুলো যাতে ভুল না হয় অ্যাটলিস্ট। লাস্ট 5 সেকেন্ডস, এখনো অর্ধেক 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 অ্যান্সার করো না কিন্তু, এখনো অর্ধেক হয়নি। ঠিক আছে, টাইমস আপ। দেখো কি করছো, কি করছো, কনজাংশন আবার ভুল হয়েছে, আবার কিন্তু এখানে ভুল হয়েছে, কনজাংশন হবে না। তো যারা আজকে এটা ভুল করছো, তো তার মানে একটু সমস্যা কোথায় তার বলো তো, তার কানেক্টরসের সমস্যা আছে, কানেক্টরটা ভালো করে খেয়াল করে নাই হয়তো বা। তো সমস্যা নাই, আমি আমি ক্লিয়ার করছি। দেখো, কানেক্টরটা তো পুরোটা ক্লিয়ার করতে পারবো না, বাট এখানে কি কোন জায়গায় ভুল করছি এটা বলি। দেখো, এটা কোত্থেকে আসে, একটা হচ্ছে প্রিপজিশন, আরটা কি, আরেকটা হচ্ছে কনজাংশন। প্রিপজিশন কনজাংশন, দেখো অল্প করে বলছি, খুব খেয়াল করে, অ্যাটেনশন প্লিজ, খুব ভালো করে তাকাও কি বলছি এখানে। দেখো, প্রিপজিশন, প্রি মানে কি, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি, পজিশন হচ্ছে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান বলো, এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপজিশন, প্রিপজিশন বলি একসাথে। নেক্সট দেখো কনজাংশন, কনজাংশনের কন মানে কি, কন মানে হচ্ছে উইথ। আর ফিজিক্সে পড়ছো তোমরা পিএন জংশন এন্ড পি জংশন, তাহলে জাংশন মানে কি মিটিং প্লেস, তাই তো। এইবার প্রিপজিশন কনজাংশন যদি একসাথে করো, তাহলে কি দ্বারা, একটা ডায়াগ্রাম আঁকি আমি, দেখো ধরো এখানে একটা শব্দ দেওয়া আছে, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা শব্দ, তারপরে এখানে কি নাউন প্রোনাউন, এটা একটা, আর এখানে হচ্ছে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে একটা শব্দ, তারপরে এখানে কি একটা আরেকটা সেন্টেন্স। খুব ভালো করে বুঝো কিন্তু, দেখো এই দুটাতেই এখানে মেইন ব্যাপার স্যাপার, পড়াশোনাটা আসলে এখানেই, প্রিপজিশন এন্ড কনজাংশনের মধ্যে। তাহলে কি হইলো দেখো, ফার্স্ট দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, তারপরে একটা শব্দ, এখানে নাউন প্রোনাউন, তাহলে নাউন প্রোনাউনের আগে এই শব্দটা কি হবে, ইটস এ প্রিপজিশন। কি হবে এটা, প্রিপজিশন। কোনটা, নাউন প্রোনাউনের আগে শব্দটা প্রিপজিশন। তাহলে এবার একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, দুই বাক্য যুক্ত করলে এখানে শব্দ দিয়ে কি হবে, ইটস এ কনজাংশন। শেষ, এটা হচ্ছে মেইন পড়াশোনাটা। এবার আসো, যেটা আজকে ভুল করছো তোমরা, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, এই ক্যানের সাবজেক্টটাকে অবশ্যই নান, বাক্যটা আসলে এরকম না, কেউ আমাদের সাহায্য করে না আল্লাহ ছাড়া, মিনিং তো এরকমই দাঁড়ায়। তাহলে নান ক্যান হেল্প আস, তাহলে বাট আল্লাহ কি করলাম, একটু কেটে দিয়ে এখানে বাক্যের শেষে নিয়ে গেলাম, একদম বাক্যের শেষে বাট আল্লাহ। এবার আসো পড়ো তো, পড়ি একটু, তাকাও, নান ক্যান হেল্প আস, এখানে পুরো একটা সেন্টেন্স দেওয়া আছে, এই পুরো সেন্টেন্সের সাথে আল্লাহ শব্দটা এখানে নাউন, এই নাউনটাকে যুক্ত করলা কি দিয়ে, বাট দিয়ে। পুরা বাক্যের সাথে নাউনকে যুক্ত করেছো, তাকাও পুরা বাক্যটার সাথে নাউনকে যুক্ত করেছো কি দিয়ে, যে শব্দটা, এটা কি, ইটস এ প্রিপজিশন। তাহলে এই বাক্যটার মধ্যে নান বাট আল্লাহ কেন, বাটটা কি, বাট একটা প্রিপজিশন। অ্যান্সার হচ্ছে সি। তো কনজাংশন কখন হবে, আর একটা খুব কমন বাক্য দিয়ে দেখো, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এবার দেখো এই বাট, বাটের পরে কিন্তু একটা হিজ কিন্তু এখানে কি দেন, দেখো এটা কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু। তাহলে দেখো বাটের আগে একটা বাক্য আছে, বাটের পরে একটা বাক্য আছে, তাহলে এই বাটটা কি হবে, এইটা হবে একটা কনজাংশন। তো একটা হচ্ছে প্রিপজিশন, একটা হচ্ছে কনজাংশন। তাহলে কি শিখলাম, চলো একটু রিপিট করি। বাট, বাটের আমি দুইটা পড়লাম, একটা হচ্ছে ব্যতীত অথবা ছাড়া। তাহলে ব্যতীত বা ছাড়া কি হলে বাটটা তখন কি হয়ে যাবে, একটা প্রিপজিশন, ঠিক আছে। আর যদি বাট কি হয়, কিন্তু যদি হয় মিনিং, বাটের মিনিং যদি কিন্তু হয়, তখন সেই বাটটা কি হবে, বাটটা একটা কনজাংশন, দ্যাটস ইট। এইটা হচ্ছে মেইন পড়াশোনা।
এটা হচ্ছে আসল জায়গা, ওটার জায়গাটাই আসলে এটা। তুমি যদি এইটুকু ক্লিয়ার থাকো, বাট ব্যতীত বা ছাড়া হলে প্রিপজিশন হবে, বাট কিন্তু হলে কনজাংশন হবে, এটা হচ্ছে মেইন। এইটুকু যদি মনে থাকে তাহলে আশা করি যে প্রিপজিশন এন্ড কনজাংশনের যে বাটের যে ফ্যাক্টর, বাটের যে জায়গাগুলো, এগুলো তুমি অনেক স্মার্টলি পারবে, স্মুথলি পারবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। বুঝতে পারলে প্লিজ রেজ ইউর হ্যান্ডস। ছোট ছোট বাক্য পড়াচ্ছি, কত দেখো কমন কমন বাক্য, প্রিপজিশন, কনজাংশন। থ্যাংক ইউ ভেরি মাচ ইউ গাইজ। নেক্সট অ্যাপ্রোচ করছি। দেখো এই যে অনেক অনেক প্রশ্ন এখানে, তাই না? প্রিপজিশন, কনজাংশন এটা বলছে, এবার তাহলে একটু কৌশল শিখি। এতক্ষণ তো কি বেসিক টেসিক বললাম, একটু কৌশল পড়ি, চলো একটা ছোট্ট একটা কৌশল শিখি। আচ্ছা, আমি যদি বলি বইটার টেবিলের উপরে, ইংরেজি করলে কি হবে? দা বুক, দা বুক ইজ অন দা টেবিল, তাই না? বলো, দা বুক ইজ অন দা টেবিল, বইটার টেবিলের উপরে, এই তো। এই বাক্যটা একটু দিকে তাকাও তো, দা বুক ইজ অন দা টেবিল, বইটার টেবিলের উপরে। তাহলে দেখো অনটা কি? অনটা একটা প্রিপজিশন। দাটা কি? দাটা একটা আর্টিকেল। আর টেবিলটা কি? টেবিল একটা নাউন। তাহলে ব্রিটিশ ইংরেজিতে ছোট একটা প্যাটার্ন ফলো করে। হোয়াটস দ্য প্যাটার্ন? মনে রাখো কি বলছি, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, অন দা টেবিল। মনে থাকে জানো, অন দা টেবিল, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন। এই ছোট্ট কথাটা মনে রাখো। আবার বলছি, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, অন দা টেবিল। এইবার দেখো ম্যাজিক, এবার আসো, এইবার দেখো কি করি, ব্যাপারটা কি ঘটাচ্ছি আমি, এবার দেখো। আসো এবার সেকেন্ড প্রশ্নটা আগে দেখি। দেখো এখানে বিফোর জানতে চাইছি কি হবে, তাকাও, লুকের আগে তো একটা ইউ আছে এখানে, সব পড়াইছি, সাবজেক্ট ভার্ব। তাহলে এখানে একটা সেন্টেন্স বলতেই পারি আমি এখানে। বিফোর এর পরে দেখো সাবজেক্ট ভার্ব, আর একটা বাক্য, দুটো বাক্য যুক্ত করলে বিফোর দিয়ে কি হবে? তাহলে বিফোর কনফার্ম কি হবে? এটা কনজাংশন পড়াইছিলাম। এবার আসো ম্যাজিক, নেয়ার। নেয়ার নাকি একটা প্রিপজিশন, নিচের কোন বাক্যের মধ্যে নেয়ার একটা প্রিপজিশন? তাকাও, অন দা টেবিল, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, শেষ, বি। তারপর আসো নিচের কোন বাক্যের মধ্যে লাইক নাকি একটা প্রিপজিশন? তাকাও, অন দা টেবিল, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, শেষ। তারপরে এই বাক্যটা চাইছে অ্যাভাবটা কি? অন দা টেবিল, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, কি হবে? প্রিপজিশন, শেষ। এটার মধ্যে বাট কি? বাট একটা প্রিপজিশন, তাকাও, অন দা টেবিল, প্রিপজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, সবই তো শেষ করে দিলাম। কই কিসের লাইন, কি হইল এনে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বাসায় একটু দেখবা এটা, সবাই আশা করি এটা বুঝতে পারবা। বুঝতে পারলে হ্যাঁ করে জানাও, পরে আমরা নতুন টপিক অ্যাপ্রোচ করছি। অন দা টেবিল, ছোট কাটো। এই দেখো এন্ড অফ দ্য ডে আমার কি লাগবে এখানে? মার্ক, একটা মার্ক লাগবে। কিভাবে করবে সেটা আমার ব্যাপার। দেখো ম্যানুয়ালি তুমি আঁকাও, ম্যানুয়ালি আগাই তাহলে 4 বাক্য পরে পরে অ্যান্সার করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো সেম ওয়ার্ড ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটার বেসিক গুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন তাহলে এইগুলো নিজেরা দেখে নিবা, এগুলো অ্যান্সার তো দেওয়া আছে, আর বাকিগুলো অ্যান্সার নিজেরা করবা। দেখো যে পড়াইছিলাম, দেখো পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়? তাহলে এই ওয়ার্ডটা কি হবে? কনফার্ম নাউন হবে। দেখো এগুলো পড়াইছি। তারপরে দেখো হি সিংস বেটার, তাহলে হি বেটার নাকি সিংস বেটার? অবশ্যই ভার্বটি মডিফাই করছে, কি হবে? এটা একটা অ্যাডভার্ব হবে। আর বাকিগুলো নিজেরা করবা, এগুলো যেগুলো আছে সব নিজেরা করবা, কেননা আমি বেসিক আলোচনা করে ফেলেছি অলরেডি এখানে, সব নিজেরা করবা। এখানে সামনে যেগুলো আছে সব কয়েকটা এখানে উঠাই দিছে, এই উঠানো গুলাও দেখবা তুমি এখানে কি হবে। আশা করি এগুলো পারবা ইনশাল্লাহ সবগুলা। বেসিক গুলা শেষ, কিন্তু সেম ওয়ার্ড ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে বেসিক গুলো আমি আলোচনা করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এবার নেক্সট একটা পোল, কোশ্চেন নাম্বার 8, পড়ো এটা এবং অ্যান্সার করো। অর্ধেক অ্যান্সার করো নাই কিন্তু এখনো অর্ধেক অ্যান্সার করো নাই। আচ্ছা, আমাদের ক্লাস টাইম আপাতত শেষ, কিন্তু যেহেতু আমরা 10 মিনিট সময় করেছিলাম, আমরা এখানে 10 মিনিট সময় এক্সটেন্ড করবো। আমরা হাই 7টার মধ্যে শেষ করে দিব, টেনশন করার কিছু নেই। তো চলো অ্যান্সার দেখি এটার। ঠিক আছে, এন্ড অফ পোলিং, শেষ। অ্যান্সার কোনটা করলা? ডু, ইয়েস, রাইট, এক্স্যাক্টলি, ধরতে পেরেছো, থ্যাংক ইউ। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে এখানে ডু। প্রশ্ন হচ্ছে কেন? অর দিয়ে তুমি যুক্ত করলা, এই পাশে যুক্ত করলা, পরের পাশটুকু যুক্ত করলা। তো যুক্ত করার কারণে এখানে কি দেখো, এখানে ভার্ব বেস ফর্ম প্লাস নাউন, তারপরে অরের পরে এখানে কি হবে? বেস ফর্ম প্লাস নাউন অথবা প্রোনাউন, আমরা একই জিনিস হবে।
একই জিনিস যেটা হচ্ছে এটাকে কি বলা হয়, গ্রামারের ভাষাটা কি বলা হয়, প্যারালাল। প্যারালাল মানে কি, সমান্তরাল। প্যারালাল মানে কি, সমান্তরাল। একই রকম জিনিস হবে। দেখো একটা এক্সাম্পলটা পরেটা দিয়ে বুঝাই, পরেটা দিয়ে পরে আসি, এক্সাম্পল দিয়ে বুঝাই। অন স্ক্রিনে দেখো এক্সাম্পল দেওয়া আছে, অন স্ক্রিনে এক্সাম্পল দেওয়া আছে দেখো। এটা নাকি নট প্যারালাল, মানে সমান্তরাল না। কেন সমান্তরাল না? দেখো রেল লাইনে আমরা কি বলতাম, রেল লাইন প্যারালাল থাকতো, তো দুইটা সাইড একটা থেকে একটা ইকুই ডিস্টেন্স থাকতো, সমান দূরত্বে, তাই না? ইকুই ডিস্টেন্স যদি না থাকতো, প্যারালাল না থাকলে কি হতো, ট্রেন গুলা দুর্ঘটনায় পড়তো। আচ্ছা, তো প্রথমটা কি নন প্যারালাল, প্যারালাল না কেন? দেখো পিটার ইজ রিচটা একটা অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ, তো এন্ডে তুমি যুক্ত করলা, তাহলে যুক্ত করার আগে কি দেখো অ্যাডজেক্টিভ আছে, কিন্তু পরে তো আবার অ্যাডজেক্টিভ হওয়ার দরকার ছিল, পরে কি দিছে, ক্লজ দিছে। তো একই রকম জিনিস করতে হবে, যুক্ত পার্ট, যুক্তটা কি একই রকম জিনিসকে যুক্ত করতে হবে, যেহেতু ক্লজ এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, তাহলে এটা হচ্ছে না। তাহলে পরে দেখো প্যারালালিজম কেমনে করলো, এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, এন্ড এটা অ্যাডজেক্টিভ, ল্যান্ডের আগেও যেরকম হচ্ছে এন্ডের পরে একই রকম জিনিস, সেম ভার্সেস সেম, একই রকম জিনিস করতে হবে। একই রকম জিনিসটা করলে, একই রকম স্ট্রাকচার ফলো করলে, একই রকম করলে, যেই ব্যাপারটা বলে সেটাকে বলা হয় প্যারালালিজম, মানে সমান্তরালতা। ওটা দেখো নট প্যারালাল, নিচে কোনটা প্যারালাল না, শি লাইকস, দেখো টু ফিশ বলেছে, টু প্লাস ভার্ব, এখানে যে ভার্বের বেস ফর্ম, আর এখানে যে ভার্ব প্লাস সাইন, তিন রকম দিছে। এবার দেখো এখানে টু প্লাস ভার্ব, এখানে টু প্লাস ভার্ব, এটাও টু প্লাস ভার্ব, তার মানে প্যারালাল। এই যে দেখো প্যারালাল। অথবা ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আশা করি বুঝতে পেরেছো। প্যারালাল খুবই সহজ জিনিস, সিম্পল জিনিস। কি সেটা? যে সমান্তরাল, একই রকম প্যাটার্ন ফলো করতে হবে আমার, একই রকম প্যাটার্ন ফলো করতে হবে, হোয়াট এভার যাই হোক। প্যারালাল স্ট্রাকচারে দেখো এইটা হচ্ছে মেইন ডায়াগ্রামটা। এত কিছু যে প্যারালাল স্ট্রাকচার আমরা ফলো করি কোথায় কোথায়, এইটাই হচ্ছে আসল জায়গাটা। দেখো নাইদারের সাথে কি হয়, নর হয়, আইদার সাথে কি হয়, অর হয়, বোথের সাথে এন্ড, নট অনলি বাট অলসো, প্রিফার টু, রাদার দেন। জায়গাটা কোনটা দেখো, এই যে শব্দগুলা, এই শব্দগুলোর পরে এখানে যেই ফরম্যাটে দিবা তুমি কোনো কিছু, এই শব্দগুলোর পরে কি হবে, ঠিক সেম ফরম্যাটই হবে। তাহলে এই যে পার্টটুকু, এটার সাথে কি প্যারালাল, সমান্তরাল। দেখো নাউন হলে নাউন হবে, ইনফিনিটিভ ইনফিনিটিভ হবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব হবে, ক্লজ হলে ক্লজ হবে। ঠিক আছে, প্যারালাল, সমান। এক্সকিউজ মি। তাহলে প্যারালাল, সমান্তরাল, একই রকম জিনিস হবে, সব সব সাইডে একই রকম জিনিস হবে। প্যাটার্নটি খেয়াল করো, খুবই সহজ। এগুলো তুমি না পড়লেও তুমি দেখো অনেক আগেই করতে। দেখো নাইদার হি নর আই, নরের পরে তুমি জীবনও, দেখো নরের পরে তুমি কি জীবনও কি করতে না। দেখো যদি একটা বাক্য বলি যে নাইদার হি, তারপরে নর আই বলতাম কি মি বলতাম, দেখো তো নাইদার পর হিটা কোন ফর্মে দিচ্ছে, সাবজেক্টিভ ফর্মে। সো নরের পরে এটা কি হবে, এটাও সাবজেক্টিভ ফর্মে, অবজেক্টিভ ফর্ম কখনই হবে না। সেটাই আর কি প্যারালালিজম। এখানে হয়তো শব্দটা নতুন, কিন্তু এই ব্যাপারগুলো তোমরা অনেক আগেই করেছো। নট অনলি আই বাট অলসো শি হবে, হার তো হয় না, নট অনলি পরে সাবজেক্টিভ ফর্ম আর বাট অলসো পরে সাবজেক্টিভ ফর্ম ইউজ করছি এটা, লাইক। ঠিক আছে, আমাদের বেশিক্ষণ লাগবে না, শেষ করছি আমরা। প্যারালালিজম হয়ে গেল। তারপরে দেখো ড্যাংলিং মডিফায়ার। তো ড্যাংলিং মডিফায়ার খুবই অল্প কথায় বলি, শোনো কি বলি আগে। ড্যাংলিং, ড্যাংলিং শব্দটা মানে কি, এটা মানেই হচ্ছে মিসপ্লেসড, এটা মানেই হচ্ছে মিসপ্লেসড। হোয়াট ইজ দিস? তুমি দেখো while ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তায় হাঁটার সময়, তাহলে রাস্তায় কে হাঁটে বলতো, বক্স হাঁটে নাকি রহিম হাঁটে? অবশ্যই রহিম হাঁটে। তাহলে এখানে বক্সে কি করছে, ইনকারেক্ট করে ফেলেছে। তো তার মানে কি, ভাবলা সাইজে কোন একটা বাক্য শুরু হইলে কমার পরে কি ওই সাবজেক্টটাকে ইউজ করতে হবে। দেখো কারেকশনটা কেমনে করছে, while ওয়াকিং অ্যালং দ্য রোড রহিম, রাস্তা কে হাঁটলো, রহিম হাঁটলো। তাহলে এইটা দেখো, এটা কারেক্ট আছে। তাহলে এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্যটা শুরু হলো, এটার সাথে পরে যে আমরা সাবজেক্ট ইউজ করি, অবশ্যই কি করতে হবে, ওই ভার্ব প্লাস আইএনজি তে ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না করে তাহলে যে ভুল, এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাঙ্গেল মানে কি, মিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটাকে ড্যাংলিং মডিফায়ার বলা। ঠিক আছে, শেষ করছি, আমরা আজান দিয়ে দিচ্ছি যদিও। আচ্ছা, এবার ড্যাংলিং মডিফায়ারটা এটা ক্লিয়ার করে দেখো। হোয়াইল গোয়িং টু ক্লাস, দেখো অন্যগুলো নিজেরা করবা, আমি বেসিক জিনিসটা বলি। হোয়াইল গোয়িং টু ক্লাস, তাহলে ক্লাসে কে যায়, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, while going to class, ক্লাসে কে যায়, আমি যাই না কুত্তা যায়? অবশ্যই আমি যাই, তাহলে কুত্তা তো যাবে না, তাহলে দা ডগ বার, এখানে ডগ বার, তাহলে অ্যান্সার হয়তো বি হইতে পারতো, অ্যান্সার হয়তো ডি হইতে পারতো। এবার আসি, আই বিট দ্য ডগ, আমি কি কুত্তারে কামড়াইছিলাম? না, অবশ্যই না, তাহলে এই কারণে বিটাও বাদ। তাহলে বাকি থাকলো কোনটা, ডিতে, তাহলে অ্যান্সার গোজ ফর ডিতে। তাহলে while going to class, ক্লাসে যাওয়ার সময় আই ওয়াজ বিটেন বাই আ ডগ, আমি একটা কুকুর দ্বারা কামড় খেয়েছিলাম, লাইক এরকম কিছু, তাহলে অ্যান্সার গোজ ফর ডি। তাহলে দেখো এই যে গোয়িংটা যে করছে, এই যে এখানে কমা আছে, কমার পর ঠিক ওই সাবজেক্টকে ইউজ করতে হবে। যদি না করো যে ভুলটা, এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। আর বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিও।
বেসিক জিনিসটা আমি আলোচনা করে দিলাম এখানে, ড্যাংলিং মডিফায়ার। ঠিক আছে, তারপরে দেখো রিডিং প্যাসেজ, এটা তো আসলে তোমার ইটস আপ টু ইউ, রিডিং হ্যাবিটের উপর। যার রিডিং হ্যাবিট যত ভালো সে এটা হয়তো কভার করতে পারবা, রিডিং হ্যাবিট ভালো না সেটা ওইভাবে পড়তে পারবে না। এটা তো আসলে বলার তেমন কিছুই নাই এখানে। সামনে দেখি আর আর আচ্ছা হ্যাঁ, পিন পয়েন্ট, এটা একটু বলি, পাঁচটাই বলবো না, একটাই বলি, ভালো করে শোনো। পিন পয়েন্ট ডিটেকশন, এটা হয়তো আমি দেখলাম তোমাদের উইকলি এক্সামে বেশ জায়গায় আসতেছে। ইয়েস, এটা সাস্টে আসে, তারপর আইটিতে আসে, আইটি ফরম্যাটে আসে। তারপর অনেকে যারা দেশের বাইরে যাবা, এইচএসসি পর যদি কেউ যাও, এসএটি এক্সাম দেওয়া লাগে, এসএটিতে আসে, বা ঢাকা ভার্সিটি আইবিএ তে, হ্যাঁ এটা তো এই আইবিএ তে এই প্যাটার্ন অনেক প্রশ্ন আসে। তো যাই হোক, ব্যাপারটা কি সেটা একটু বলি। দেখো পিন পয়েন্ট এরর ডিটেকশন, নাম তো এরর ডিটেকশন, মানে কি ভুল খুঁজে বের করা। তাহলে দেখো এই বাক্যটা একটা, যে বাক্যটা একটাই শিখে ভালো করে, চারটা জায়গায় আন্ডারলাইন করা আছে, এই হচ্ছে এক, এই হচ্ছে এক, এটা এক, এটা এক, চারটা জায়গায় আন্ডারলাইন করা। এখন প্রশ্ন হচ্ছে চার জায়গার মধ্যে কোন জায়গাটা এখানে ভুল আছে, এই ভুল জায়গাটাই খুঁজে বের করা। তাহলে বলতো ভুলটা কোনটা হবে? ইয়েস, ভুলটা এখানে হবে, মিলিয়নস হবে না। ভুলটা এখানে মিলিয়নস হবে না, কেন? কারণ তার আগে একটা কি সংখ্যা আছে, কোন সংখ্যা থাকলে এই শব্দগুলোর কোনো প্লুরাল হয় না। কিন্তু দেখো আমার হাতে 500 টাকা আছে, ইংরেজি বলে কি বলতাম? আই হ্যাভ 500 টাকা, হান্ড্রেড, হান্ড্রেডস কিন্তু না, এস না। কেন? কারণ নাম্বার থাকলে এই যে এই মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। 100, 1000, 10,000 কিন্তু বলি, 10,000 বলি না। 7 মিলিয়ন হবে, 7 মিলিয়নস বলি না। ঠিক আছে, কেন? এগুলোর আগে কোনো সংখ্যা থাকলে, সংখ্যা আছে, সংখ্যা থাকলে তারপরে এই শব্দগুলো কি হবে, সিঙ্গুলার হবে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো প্লুরাল হয়? মিলিয়ন কখনো মিলিয়নস হয়, হান্ড্রেড কখনো হান্ড্রেডস হয়? হ্যাঁ হয়। কখন? যদি আমরা বলি হাজার হাজার মানুষ, তাহলে কি হবে? থাউজেন্ডস অফ পিপল। শত শত মানুষ, হান্ড্রেডস অফ পিপল। তাহলে দেখো শত শত, হাজার হাজার, এগুলোর আগে কি নাই, কোনো নাম্বার নাই। যখন নাম্বার গুলো না থাকবে তখন কি হবে, এই শব্দগুলো কি হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক নাম্বারটা বলে দিলাম। আর দুই নাম্বারটা আজকের লেকচার থেকে আসছে, প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে একটা ভুল আছে, দুইয়ের মধ্যে নিজেরা খুঁজে বের করবা। 3 নাম্বার অ্যাডভার্বের একটা ভুল আছে, এটাও নিজেরা খুঁজে বের করবা। 4 নাম্বারে প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল আজকে পড়াইছিলাম, প্যারালাল, এখানে এটা রিলেটেড একটা ভুল আছে। 5 নাম্বারে কি, এই যে ড্যাংলিং মডিফায়ার, কিছুক্ষণ আগে পড়াইলাম, এটা রিলেটেড একটা ভুল আছে, ড্যাংলিং মডিফায়ার। দেখো আজকে লেকচারে যেই যে টপিকস গুলো পড়াইছি, এটা রিলেটেড এই 5টা এখানে বানাইছি। 5, 4, 3, 2, যেহেতু বেসিক গুলো আলোচনা করা শেষ আমার, 2, 3, 4, 5 এর, তো এটা একটু নিজেরা একটু দেখে নিবা। আর এগুলোর অ্যান্সার কিন্তু খুবই পাবা, এগুলোর অ্যান্সার যে উদ্ভাসের যে বইটা আছে, কনসেপ্ট বুক, সেখানে ইংলিশে কনসেপ্ট, সেখানে ডিটেলস পেয়ে যাবে। আর তাও যদি অ্যান্সার না পাও, এগুলো আমরা পিডিএফ আকারে আপলোড দিব, পিডিএফ এ, সেখানে এগুলো অ্যান্সারও থাকবে। তো নিজেরই পারা উচিত, কারণ প্রোনাউন, অ্যাডভার্ব, প্যারালাল, ড্যাংলিং এগুলো পড়াইছি, নিজে দিয়ে পারা উচিত, ইনশাআল্লাহ তোমরাই পারবা। আসো এবার শেষ দুইটা প্রশ্ন। আর দেখো আমরা কিন্তু ভোকাবুলারি পড়াইনি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াইনি, তারপর প্রভাব ট্রান্সলেশন এইভাবে পড়াইনি, কিন্তু এটা পিডিএফ আকারে, এই যে লিঙ্ক আজকে যে ক্লাসের তো পিডিএফ তো আপলোড দিবেই, সাথে সাথে এইগুলোও আপলোড দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা নিজেরাই পড়তে পারো। তো আমার 2 মিনিট লাগবে, শেষ। দেখো দুইটা ট্রান্সলেশন দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। অন স্ক্রিনে দেখো কোশ্চেন নাম্বার 10, পড়ো আর নিজের অ্যান্সার করো। শেষ করছি আমরা, টেনশন করার কিছু নাই। আর হ্যাঁ 2 থেকে 3 মিনিট লাগবে, তাড়াতাড়ি অ্যান্সার করো, নিজের অ্যান্সার করো, কুইক কুইক। 2টা বেজে 10 মিনিট। অর্ধেক কিন্তু এখনো অ্যান্সারই করো নাই, অর্ধেক, কি ব্যাপার? শেষ 5 সেকেন্ড, সবাই পার্টিসিপেট করো। দেখো প্রশ্নগুলো সহজ তো। ঠিক আছে, টাইম ইজ আপ, শেষ। শেয়ার রেজাল্ট দেখো, অ্যান্সার করছে কোনটা, ডি তে। দুঃখজনক হচ্ছে এটা একটা রিয়েল টেস্টের একটা প্রশ্ন, এটা অ্যাকচুয়াল টেস্টের একটা প্রশ্ন। তো দুঃখজনক হচ্ছে এখানে কোনো কারেক্ট অ্যান্সার নাই, মানে সবগুলো এখানে ভুল। এখন তাহলে জিজ্ঞেস করতে পারো, তাহলে ঘড়ির ব্যাপারগুলো এগুলো আমরা কেমনে লিখবো? দেখো খুব ইম্পর্টেন্ট, ঘড়ি রিলেটেড এমসিকিউ গুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু আসে। এটা আমি 2টা জিনিস শিখাবো, একটা এখানে একটা। আচ্ছা খুব ভালো করে শিখো, এগুলো বিভিন্ন বইতে হয়তো তুমি অ্যান্সার পাবা, কিন্তু কেন এগুলো হয়েছে এগুলো হয়তো নাই। তো প্রথমে ধরো বাকি 10 মিনিট বাকি দিয়ে যদি আসে, আবার এখন 2টা বেজে 10 মিনিট বেজে, তার মানে কি এটা 10 মিনিট ক্রস করে ফেলেছে, একটা ক্রস করে ফেলে একটা বাকি দেওয়া আছে। দেখো এটা প্যাটার্নটা কি, প্যাটার্নটা ভালো করে শিখে নাও, তাহলে দেখো ঘুরে যাবে বা সমস্যা নেই। বাকি যদি থাকে তাহলে প্রিপোজিশনটা কি টু হবে, তাহলে আগে কি হবে আর পরে কি হবে? আগে হবে কি, আগে হবে মিনিট, আর পরে কি, পরে হবে আওয়ার। সেম জিনিস, বেজে গেলে প্রিপোজিশনটা কি হবে, পাস্ট হবে, PAST পাস্ট হবে। আর এখানে কি হবে, এখানে হবে মিনিট, আর এখানে কি হবে, এখানে হবে আওয়ার। শেষ। এবার দেখো 2টা বেজে, তার মানে এটা কি, এটা হচ্ছে আওয়ার, আর 10টা কি, 10টা হচ্ছে মিনিট, তাহলে মিনিটটা আগে হবে, আওয়ারটা পরে হবে। কিন্তু 2টা বেজে 10 মিনিট বেজে তো গেছে, তাহলে পাস্ট ঠিক আছে,
কিন্তু দেখো এই দুইটার প্লেসমেন্টটা ঠিকঠাক নাই। তাহলে এখানে কি হইতো, এখানে ছিল 10 আর এখানে কি হইতো, এখানে হইতো 2। যদি 10 2 মাঝখানে 5 থাকতো তাহলে অ্যান্সার ডি হইতে পারতো তখন। আবার এটা আশা করি বুঝতে পেরেছো। আর যদি বলে 2টা বাজে 10 মিনিট বাকি, তাহলে কি হবে, ইটস 10 to 2 হবে এটা। ইটস 10 past 2, ইটস 10 to 2, 2টা বেজে 10 মিনিট। ঠিক আছে, খেয়াল করবা এটা, এখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আর ঘড়িতে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা কি, তিনটা, একটা হচ্ছে পৌনে, একটা হচ্ছে সোয়া, আরেকটা হচ্ছে সাড়ে। দেখো এগুলো কিন্তু অনেক আসে পরীক্ষায়। এখন পৌনে 6টা বাজে, কি হবে, ইটস কোয়ার্টার টু, কোয়ার্টার 4 মিনিট 15 মিনিট ঘাটতি, তাহলে কোয়ার্টার টু, ইটস কোয়ার্টার টু 6। এখন সোয়া 6টা বাজে, তাহলে কি হবে সেটা, সেটা কি, কোয়ার্টার পাস্ট। সোয়া 6টা মানে কি 15 মিনিট ক্রস করে ফেললো, 4 15 60, তাহলে কোয়ার্টার সেটা। সাড়েটা কি হবে, সেটা হচ্ছে হাফ পাস্ট। খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে এগুলো। আবার বলছি, পৌনে 6টা বাজে কোয়ার্টার টু 6, সোয়া 6টা বাজে কোয়ার্টার পাস্ট 6, সাড়ে 6টা বাজে হাফ পাস্ট 6। ঘড়ি এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। একটু পড়ো এটা ভালো করে। আশা করি ঘড়ি রিলেটেড শুধু এখনই না, এসব কম্পিটিটিভ পরীক্ষা ইন ফিউচার যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাইবা ডেবা দিবা, দেশের বাইরে যাবা, যদি ভাইবা বিসিএস পরীক্ষা আছে, এগুলোতে আসে কিন্তু জিজ্ঞেস করে এগুলো। দ্য লাস্ট এন্ড ফাইনাল। ঠিক আছে, এটাই আজকে আমাদের শেষ পোল। দিস ইজ গোজ ফর নাম্বার 11। ইয়েস, এটাই লাস্ট আজকে আমাদের। পড়ো এবং অ্যান্সার করে ফেলো, মেক ইট অ্যান্সার। লাস্ট 10 সেকেন্ডস। এখনো কিন্তু অর্ধেক অ্যান্সারই করো নাই, শেষ 10 সেকেন্ড। ওকে, টাইমস আপ, শেষ, সময় শেষ। ঠিক আছে, এন্ড অফ। চলো, ইয়েস, এবার অনেকেই কারেক্ট অ্যান্সার করতে পেরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার চলো একটু দেখি প্যাচ গুলো হয়ে লাগছে, অনেকেই বি আবার এ এগুলো অ্যান্সার করেছো। তো এটার কনসেপ্টটা কি, কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো আমরা কি জানি, অ্যালফাবেটিক অর্ডার ইংরেজিতে সবার আগে কি হয়, সবার আগে এ হয়, এটাই শেষ। দেখো 1 মিনিট, লাস্ট 1 মিনিট। সবার আগে কি হয়, এ হয়, তারপরে কি হয় অ্যালফাবেটিক অর্ডার, তারপরে ই হয়, তারপরে কি হয় এ বি সি ডি এফ জি এন হয়। এই তো অ্যালফাবেটিক অর্ডার এ ই এন। তাহলে ইতে কি, ইতে হচ্ছে এনাফ। দেখো ইতে হচ্ছে এনাফ। আর এন ফর নাউন। ঠিক আছে, এ ফর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে ক্লিয়ার করি ব্যাপারটা। যদি বলি আই হ্যাভ মানি এনাফ নাকি এনাফ মানি, দেখো এনাফ মানি বলি, তাহলে দেখো এনাফ, এনাফের পরে আমরা কি বলি, মানি বলি। মানি এনাফ বলি নাকি, তাহলে এনাফ এই হচ্ছে মানি। যখন মানিটা নাউন হবে তখন এনাফটা কি হবে, তখন এনাফটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এনাফ মানি, নাউনটা পরে হয়। এবার যদি বলি হি ইজ ওল্ড এনাফ নাকি এনাফ ওল্ড, অবশ্যই ওল্ড এনাফ। ওল্ড এনাফ যদি হয় তাহলে ওল্ড শব্দটা কি, ওল্ড শব্দটা অ্যাডজেক্টিভ, তখন এনাফ কিন্তু আবার অ্যাডভার্ব হয়ে যাবে, মনে থাকে জানো, কারণ এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। খেয়াল করো। তাহলে এবার দেখো এখানে কনসিয়াস, তাহলে কনসিয়াসটা একটা অ্যাডজেক্টিভ, কখন এনাফ হবে, হ্যাঁ অ্যাডজেক্টিভের পরে তো এনাফ হবে। দেখো অ্যাডজেক্টিভের পরে এনাফ হইছে, তাহলে এই কারণে এ বাদ।